দেখো, আজকে আমরা কথা বলবো মেইনলি 24 ব্যাচ তোমাদের রিভিশন নিয়ে। তোমরা রিভিশন দেওয়ার ক্ষেত্রে কোন টপিকগুলো এখন এমসিকিউ সিকিউর জন্য গুরুত্ব দিয়ে আলাদা করে পড়বা, সেই টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আজকে আমরা রসায়ন প্রথম পত্র নিয়ে আসলাম। এখান থেকে কোন কোন টপিকগুলো থেকে তোমার সিকিউ আসবে, কোন কোন টপিকগুলো থেকে এমসিকিউ আসবে, কোনগুলো কম গুরুত্ব দিয়ে পড়বা, কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো, ওগুলো আমরা একটু বলবো। তো চলো, প্রথমে আমরা দেখি যে গুণগত রসায়ন। গুণগত রসায়নে যদি আমরা টপিকগুলো দেখি, তাহলে এই 4টা টপিক আছে, যে পরমাণু মডেল, হাইড্রোজেন বর্ণালী সিরিজ, কোয়ান্টাম সংখ্যা আর দ্রাব্যতা গুণফল। তো চলো পরমাণু মডেলে যাই। পরমাণু মডেল তোমরা জানো যে দুইটা আছে, একটা হলো কি রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা বোর পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে, বোর পরমাণু মডেল 1913 সালে। রাদারফোর্ড পরমাণু মডেল থেকে তোমার লাগবে মেইনলি যে পর্যবেক্ষণটা আছে, পর্যবেক্ষণে কী কী নেওয়া হয়, যেমন জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত একটা পর্দা নেওয়া হয়, তারপর যেই সোনার যে পাতটা নেওয়া হয় ওইটার পুরুত্ব কত 0.00004 সেন্টিমিটার, তাই না? তারপর এই যে আলফা কণা, ওখানে আলফা কণা ইউজ করা হয়। আলফা কণা সমান কি? আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস, মানে হিলিয়াম থেকে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এই যে হিলিয়াম থেকে তুমি যদি দুইটা ইলেকট্রন সরাই দাও, তাহলে যেটা হয় ওইটাই হলো কি আলফা কণা। যেমন হিলিয়ামে আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4। হ্যাঁ, আর আমরা জানি নর্মাল অবস্থায় একটা মৌলের পারমাণবিক সংখ্যায় তার ইলেকট্রন সংখ্যা, তার মানে নর্মাল অবস্থায় তার প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যাও 2, আর ভর সংখ্যা হলো কত 4, ঠিক আছে? আর 2+ যদি আমি করি, তার মানে কি দুইটা ইলেকট্রন চলে গেছে, তার মানে তার মধ্যে শুধু আছে কি দুইটা প্রোটন আছে, আর ভর সংখ্যা 4টা। ভর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা 2টা আর কি নিউট্রন সংখ্যা 2টা, এটা হলো আলফা কণা, ঠিক আছে? তাহলে বোর পরমাণু রাদারফোর্ড পরমাণু মডেল থেকে তোমরা পর্যবেক্ষণ দেখবা যে ম্যাক্সিমাম কী হয়, যে পরমাণুর মধ্যে দিয়ে চলে যায়, ফলে 20,000-এর মধ্যে একটা প্রায় উল্টা দিকে আসে, আর অল্প কিছু সামান্য পরিমাণ বেঁকে যায়। ফলে সে যা যা বলছে, সিদ্ধান্ত দিছে, ওগুলো একটু পড়বা। ওখানে দেখবা যে তোমার নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ নর্মাল 10 দিতে পারে, দেখবা যে -9 এই টাইপের কি মিটার এরকম দেওয়া আছে। আর পরমাণু ব্যাসার্ধ কত দেওয়া আছে? 10⁻13 থেকে 14 এই টাইপের মিটার আছে। মানে প্রায় নিউক্লিয়াসের ব্যাসার্ধ থেকে পরমাণুর ব্যাসার্ধ কি 1 লাখ গুণ বড়। এটা এমসিকিউর জন্য মনে রাখতে পারো। তারপর তুমি দেখবা যে সীমাবদ্ধতাগুলো একবার রেটিং দেবা, হ্যাঁ, যে তার কী কী সীমাবদ্ধতা আছে। যেমন ওই যে ম্যাক্সওয়েলের তত্ত্বরে সে কী করে, অনুসরণ করে না, ওই জিনিসগুলো একটু দেখবা। তারপর আসো বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলের মধ্যে আছে মেইনলি 3টা স্বীকার্য। তোমার এই 3টা স্বীকার্য নর্মালি নাম জানবা। আর 2 নম্বর যে স্বীকার্যটা আছে, যে কৌণিক ভরবেগ সম্পর্কিত উপস্থাপনা, এই যে mvr ইকুয়াল কি n/2π, এইটা একটু তোমার জানা লাগবে। এখানে এনটা কি? এনটা হলো কক্ষপথ সংখ্যা, কত কক্ষপথে আছে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ না কি তৃতীয় কক্ষপথ। আর এইচটা হলো কি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এটার মান কত 6.626 কোনো 10⁻30 জুল সেকেন্ড, একক মনে রাখবা, ঠিক আছে? এটা হলো জুল সেকেন্ড। তো এইটা এই তিন নাম্বার প্রস্তাবনায় বলছে যে নর্মালি যে আমরা জানি যে E2 - E1 ইকুয়াল কি এইচ নেও, বাকি hc/λ। তোমার নর্মালি কী করবে, এখান থেকে দেখো সিকিউ আসে কেমনে, এরকম, ঠিক আছে? এটা হলো প্রথম কক্ষপথ, এটা হলো দ্বিতীয় কক্ষপথ, এটা হলো তৃতীয় কক্ষপথ। তো তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রনের শক্তি তোমার দেওয়া আছে E3 হয়তো, আর দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রনের শক্তি E2, ঠিক আছে? তোমার বলছে যে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন শক্তি দেওয়া আছে, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন শক্তি দেওয়া আছে। তো তৃতীয় কক্ষপথে ইলেকট্রনটা যদি 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসে, তাহলে সে যে শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করলে কি বর্ণালী উৎপন্ন হয়। তো এই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তো তোমার যেহেতু 2টা শক্তি দেওয়া আছে, তখন তুমি কি এই যে E3 মানে জাস্ট 2টা শক্তি বিয়োগ করবা, বিয়োগ করে hc/λ, ওখান থেকে তুমি ল্যামডার মানটা বের করবা, ঠিক আছে? তাহলে কি এখন দেখো এই ল্যামডার মানটার আবার একটা তোমার যে বেনিয়া সহকলা একটা বক্স আছে 380 থেকে নর্মাল 320 থেকে 780 ন্যানোমিটার। তো বেনিয়া সহকলা ওখানে প্রত্যেকটা বর্ণের রেঞ্জ তোমার মনে রাখা লাগবে। তো ল্যামডাটা যেই রেঞ্জের মধ্যে পড়বে, উৎপন্ন বর্ণালী সেই রকম দেখা যাবে, ঠিক আছে? তার কালারটা হবে সেই রকম। তো এটা তোমার নর্মালি এরকম করে দিতে পারে যে 2টা কক্ষপথের শক্তি দিছে, তুমি জাস্ট শক্তি ডিফারেন্স সমান hc/λ, ওখান থেকে ল্যামডা বাইর করতেছো, ঠিক আছে? বা কম্পাঙ্ক বের করতে পারে। তো আরেকটা থাকতে পারে যে নর্মালি শক্তি দেয় নাই, তোমার জাস্ট বলছে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসে, এর যে উৎপন্ন বর্ণালী এর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তখন তোমার যাওয়া লাগবে যে রিডবার্গ সমীকরণ যেটা আছে ওইটা, যে 1/λ সমান কি rh 1/n², 1/n2², এইটা, ঠিক আছে? ওখান থেকে তুমি এই ল্যামডার মানটা বের করবা। এখানে rh এর মানটা তোমার মনে রাখা লাগবে কত, 109678 সেন্টিমিটার ইনভার্স। দেখো এটা কিন্তু সেন্টিমিটার ইনভার্স, এটা থেকে তোমার যা ইচ্ছা তাই যাবে। দেখো সেন্টিমিটার আছে,
তোমার সেন্টিমিটার থেকে তোমার যদি মিটারে ন্যানোমিটার যদি চাই তাহলে কি সেন্টিমিটার থেকে ন্যানোমিটার, তুমি নর্মালি যদি সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যাইতা তাহলে তোমার কী করা লাগতো, সেন্টিমিটার যেহেতু বড় ন্যানোমিটার ছোটো, মানে 10⁻⁷ কত দিয়ে গুণ করা লাগতো, 10⁷ দিয়ে গুণ করা লাগতো, কিন্তু এখানে সেন্টিমিটার ইনভার্স আছে, ঠিক আছে, এই জন্য 10⁷ দিয়ে তোমার কী করা লাগবে, ভাগ করা লাগবে, তাহলে তুমি ন্যানোমিটারে যেতে পারবা। তো এটা নর্মাল উল্টা RS এর মান, ঠিক আছে। যাই হোক, তোমরা এই অঙ্কে RS এর মান এটাই বসাই দিবা যে 10, 96, 78 এই মানটা বসাই দিবা, শুধু ল্যামডার মান যেটা পাবা ওইটা সেন্টিমিটারে পাবা, ঠিক আছে। সেন্টিমিটার থেকে তখন তুমি ন্যানোমিটারে যাবা, জাস্ট 10⁷ দিয়ে কি ভাগ দিবা, সরি গুণ দিবা, 10⁷ দিয়ে গুণ দিবা, সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে গেলে 10⁷ দিয়ে গুণ দিবা, দিয়ে দেখবা যে ওই যে তোমার 320 থেকে 780-র মধ্যে যেই রেঞ্জে পড়বে ওইটা সেই রকম হবে, ঠিক আছে। এটা একটা অঙ্ক গেল, হাইড্রোজেন বর্ণের সিরিজ নর্মালি এটা গেল। এরপরে এখন দেখো এখানে কয়েকটা সিরিজ আছে, যে লাইম্যান সিরিজ, বার্মার সিরিজ, প্যাশন সিরিজ, তোমরা তো জানো যে লাইম্যান আছে। লাইম্যানের ক্ষেত্রে কী হয়, N1 এর মান 1, মানে উচ্চতর যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসে, ঠিক আছে। আর N2 এর মান >1, N এর থেকে যে কোনো 2 নম্বর কক্ষপথ থেকে আসতে পারে, 3 নম্বর কক্ষপথ থেকে আসতে পারে। লাইম্যানের পর কী আছে, বার্মার। তো বার্মারের ক্ষেত্রে N2 = 2, মানে এখানে ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে 2 নম্বর শক্তি স্তরে আসবে, আর এখানে 2 এর বেশি যে কোনো কক্ষপথ থেকে আসতে পারে। তারপর এরকম আছে, তারপর কি আছে, প্যাশনের ক্ষেত্রে N2 এর মান N1, সরি, প্যাশনের ক্ষেত্রে N1 এর মান কত 3, ব্র্যাকেটের ক্ষেত্রে N1 এর মান কত 4, তারপর যেগুলো আছে এরকম N1 এর মান 5, N1 এর মান 6, নর্মাল এটা। তো এই ক্ষেত্রে তোমরা বলে, তোমার যদি এখন কোশ্চেন দেখো কেমন বলে যে বার্মার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য বের করো। দেখো বার্মার সিরিজ যেহেতু বলছে, তার মানে N1 = 2, ঠিক আছে। বার্মার সিরিজের ক্ষেত্রে N1 = 2 হবে। আর বলছে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে N2 এর মান হবে N1 + 2, দ্বিতীয় লাইন, ঠিক আছে। যদি তৃতীয় লাইন বলে তাহলে N2 এর মান হবে N1 + তৃতীয় লাইন মানে 3। হ্যাঁ, যত নাম্বার লাইন সংখ্যা দিবে ওই সিরিজের N1 এর সাথে ওটা জাস্ট যোগ করে দেবা, ঠিক আছে। তারপর ওখান থেকে ল্যামডা তুমি বের করে নেবা। এটা হলো দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, যা কিছু তোমার বলতে পারে। তো এই গেল এই সিরিজের ক্ষেত্রে, এটা গেল। এখন তুমি আসো যে এই যে কোয়ান্টাম সংখ্যাটা অনেক হিউজ ইম্পর্টেন্ট। কোয়ান্টাম সংখ্যা 4টা আছে, একটা হলো কি N, একটা হলো L, একটা হলো M, আর একটা হলো কি S। তো কোয়ান্টাম সংখ্যা থেকে যদি কোশ্চেন যেগুলো আছে, তোমার একটা কোশ্চেন আছে যে চতুর্থ কোয়ান্টাম সংখ্যায় মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করো, ঠিক আছে। 4 নম্বর কোয়ান্টাম সংখ্যায় মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করো। চতুর্থ কোয়ান্টাম সংখ্যা, এটা কিন্তু অনেক আসে, কোয়ান্টাম চতুর্থ শক্তি স্তরে, প্রধান শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যা হিসাব করো, কোয়ান্টাম সংখ্যা হিসাব করো, ঠিক আছে। তো তোমার চতুর্থ বলছে, তাহলে তুমি এখানে একদম এরকম টানো, ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলছে, মানে তোমার সব কিছু দেখাইতে হবে, ঠিক আছে। তাহলে এখানে N এর মান কত, চতুর্থ 4। তুমি জানো L এর মান কি হয় জানো, L এর মান হয় 0 থেকে N-1, ঠিক আছে। 0 থেকে N-1 মানে কি 0, 1, 2, 3, N-1, 4 - 1 মানে 3, 0 থেকে 3 পর্যন্ত যাবে। অ্যান্ড 0 মানে S, ঠিক আছে, এটা হবে তাহলে 4S। আর 1 মানে কি P, তার মানে কি 4P, 2 মানে কি D, তার মানে 4D, 3 মানে কি F, তার মানে কি 4F, ঠিক আছে। এটা গেল। এখন দেখো, এখন L এর মান আমরা পাইলাম না, এখন L এর পর কি M। এখন M এর মান হইল যে কি -L থেকে +L, ঠিক আছে, -L থেকে +L। তাহলে এখানে দেখো L মান 0 না, তো 0 তো 0ই, আর যদি 1 হয় তার মানে কি -1, 0, +1, ঠিক আছে। যদি 2 হয় তাহলে -2 থেকে -2, -1, 0, +1, +2, কারণ একবারে -L থেকে একদম কি প্লাস পর্যন্ত। আর এটা কী হবে যে -3, -2, -1, 0, +1, +2, +3, ঠিক আছে। এই যে মানগুলো দেখছো এগুলো কিন্তু অরবিটাল সংখ্যা, ঠিক আছে। তাহলে অরবিটাল এখানে কি হবে, তাহলে অরবিটাল যদি আমি বলি, অরবিটাল এই যে 0 মানে কি, এই যে 4S, এই যে এটা হলো 4S, ঠিক আছে। তাহলে এখানে অরবিটাল কয়টা, একটা, হ্যাঁ। এইটা মানে দেখো 3টা, এই 3টা মানে কি যে 4P 3টা, তার মানে কি এই যে 4P, এটা হলো কি 4Px, 4Py, 4P কি Z, ঠিক আছে। তাহলে এইটা হলো 4P1, এখানে এটার মান হইল -1, 0, +1 এরকম। আচ্ছা,
এটা হলো 4x-এর ক্ষেত্রে ই মান হয় 0, ঠিক আছে, এম-এর মান হয় 0, দেন এটা হলো তোমার -1 আর এটা হলো কি +1, ঠিক আছে। এগুলো হলো তোমার এম-এর মান। এম-এর মান 3টা না, একটা হলে যে দেখো এম-এর মান কত, যে -1 0 +1, এই 3টা মান মানে কি 3টা অরবিটাল। তো এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল। তো এই অরবিটালের মান 0, 4px যেটা এটার অরবিটালের মান 0, 4py যেটা এটার মান -1 আর 4pz হলো এটার মান কি +1। এবার আসলে যে তার মানে এখানে কয়টা গেল, এখানে 3টা অরবিটাল, ঠিক আছে। এরপর দেখি এখানে আবার কয়টা, 1 2 3 4, এখানে হলো 5টা অরবিটাল। তো এই 5টা অরবিটাল তখন কি ওইটা হয় 4D, 1 2 3 4, এই যে 5। তো এটার ক্ষেত্রে তখন এই যে এরকম তোমার একটা -1 +1 যা আছে তোমরা বই দেখে নেবা ওইটা। তো এটার ক্ষেত্রে কয়টা, 5টা অরবিটাল, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কয়টা থাকে, 1 2 3 4 7টা অরবিটাল। তাহলে টোটাল অরবিটাল দেখো চতুর্থ শক্তি স্তর টোটাল অরবিটাল কয়টা, 16টা না। টোটাল অরবিটাল 16টি অরবিটাল। তোমরা জানো একটা অরবিটালে কি, এর একটা অরবিটাল, একটা অরবিটাল ইলেকট্রন তো 2টা করে থাকে। তাহলে 16টা অরবিটাল কয়টা, টোটাল 32টা ইলেকট্রন থাকবে। এটা হলো ইলেকট্রন। তুমি জাস্ট এখান থেকে কি গুণ দিতে পারো, জাস্ট 2 দিয়ে গুণ দিতে পারো, অথবা এটার একটা সূত্র আছে যে 2 × 12 + 1, ঠিক আছে। আর অরবিটাল হলো 12 + 1, 12 + 1 যদি করো দেখবা যে এই যে এখানে এল এর মান 0 যদি বসাও তাহলে 1 হয়, যদি 1 বসাও 3 হয়, 2 বসাও 5 হয়, 3 বসাইলে 7 হবে, এটা এই সূত্র। আর এখানে জাস্ট 2 দিয়ে গুণ, এই যে এটা হলো অরবিটাল আর 2 দিয়ে গুণ করছো, তাহলে এখানে কয়টা, 2টা, এখানে 3 দিয়ে গুণ কয়টা, 6টা, 5 দিয়ে গুণ 10টা, 7 দিয়ে গুণ 14টা, টোটাল ইলেকট্রন 32টা। তো তোমার এমনি 32টা ইলেকট্রন দেখাই দিতে হবে, ঠিক আছে। আর যদি এস চাই, এস সবসময় কি ±½ এখানে 2টা ইলেকট্রন, একটা +½ একটা -½ এখানে 6টা ইলেকট্রন, 3টা +½ 3টা -½ এরকম, ঠিক আছে। প্রত্যেকটা ধারে ±½ দিয়ে দেবা এসের ক্ষেত্রে, তাহলে গেল এইটা। এখন তোমার আরেকটা একটু বলতে পারে যে ক্যালসিয়ামের 18তম ইলেকট্রনের ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যা বের করো, ঠিক আছে। 1^2, 2s², 2p6, 3s², 3p6, 4s2। ক্যালসিয়ামের তো 20টা ইলেকট্রন, এই 20টা গেল। এখন তোমারা বলছে দেখো, তোমারা বলছে কত নম্বরের, 18 নম্বরের ইলেকট্রন। তো এটা 19 20, তো এই 3pর সবার লাস্টের যে ইলেকট্রন সেটা তো 18, তাই না। এটা লাস্টের যে ইলেকট্রন সেটা 18, তাহলে তুমি এটা এই লাস্টের ইলেকট্রনটা এরকম করে আমি দেখি, 3p যেহেতু এরকম, তাই না, 3px, 3py, 3pz। আমরা জানি এক্সের ক্ষেত্রে এম-এর মান কত, 0, এটার ক্ষেত্রে কি -1, এটার ক্ষেত্রে +1, ঠিক আছে। তাহলে এই যে এই হলো 3টা ইলেকট্রন। দেখো এই পর্যন্ত কয়টা ছিল, এই পর্যন্ত তোমার 10 12টা ইলেকট্রন চলে গেছে, ঠিক আছে। এটা হলো 6, 12 6 18। তো এই 6টা ইলেকট্রন কেমনে গেছে জানো, প্রথমে এরকম 3টা, তার মানে 12 পর 13 14 15, তারপরে এই যে 16 17 18, ঠিক আছে। তার মানে এই যে এটা হলো 18, লাস্টে যেটা আমি দিলাম এটা হলো 18। তো 18-এর ক্ষেত্রে তাহলে দেখো এটা যেহেতু 3, তার মানে 18-এর ক্ষেত্রে এন-এর মান কত, 3, যেহেতু 3p1। তাহলে এল-এর মান কত, যেহেতু পি-এর ক্ষেত্রে এল-এর মান কত, 1 না। কারণ এই যে দেখলাম যে 0 হলো এস, পি-এর ক্ষেত্রে 1, ডি-এর ক্ষেত্রে 2, এফ-এর ক্ষেত্রে 3, তাই না। এল, তাহলে এম কত, এম দেখো যে +½ তাই না, এই যে 0 -½ +½ তার মানে সরি +1 এটা। আর এস কী হবে দেখো, এস যেহেতু উল্টা দিকে আছে মানে কি -½ শেষ, 4টা ইলেকট্রন, ঠিক আছে। তোমার যদি 17 নম্বর ইলেকট্রন বলতো তাহলে 17 নম্বর ইলেকট্রন এটা না, হ্যাঁ, কারণ 13 এটা, 14 এটা, 15 এটা, তারপর 16 এটা, 17 এটা, 18 এটা। যদি 16 নম্বর ইলেকট্রন বলতো তাহলে 16 কিন্তু এটা নিচের দিকে। তো এই ক্ষেত্রে 3p, এই ক্ষেত্রে এটা 3, এটা 1, এম-এর মান তখন কিন্তু 0 হয়ে যেত, আর এস-এর মান কিন্তু -½ যেহেতু উল্টা দিকে, ঠিক আছে। 17 নম্বর ইলেকট্রন বললে এইটা তখন কি 3p, তখন -1 হয়ে যেত এটা, ঠিক আছে। আশা করি তোমরা সব বুঝছো। তাহলে এখানকার এটাই মনে আসে। তাহলে কোয়ান্টাম সংখ্যা এখানে গেল। এরপর তোমার ওখানে কয়েকটা নীতি আছে, যেমন আব্বাউ নীতি। আব্বাউ নীতিতে বলছে যে ইলেকট্রন সেখানে যাবে যার শক্তি কম, সেখানে ইলেকট্রন যাবে। এখন কোনো একটা অরবিটাল শক্তি কেমনে বের করবা, যে n + l যার শক্তি, এইটার মান যার কম হবে সেই ক্ষেত্রে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যদি আমি তোমার দেখাই যে 7s, 6p, 5d, 4f, 4টার মধ্যে ইলেকট্রন কই যাবে আগে। তাহলে এখানে ক্ষেত্রে 7s-এর ক্ষেত্রে n + l যদি করো, n হলো 7 আর l হলো কত
এর হলো 0, এস এর ক্ষেত্রে 0, এস এর ক্ষেত্রে 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে 3, ঠিক আছে। তাহলে 7 প্লাস 0 মানে এটা 7, এটা হিসাব করে দেখো তো এইটাও 7 হয়, এটা হিসাব করে দেখো এইটাও 7 হয়, এটা হিসাব করে দেখো এটাও 7। চারটার শক্তি যদি সমান হয় তখন ইলেকট্রন কোথায় আগে যাবে জানো? যার নর্মালি এন ছোট, যার এন ছোট, এখানে এন কত 4f এর ক্ষেত্রে এন ছোট না 4, তার মানে ইলেকট্রন সবার আগে 4f এ যাবে, তারপর এটা যাবে, তারপর এটা যাবে, তারপর এটা যাবে, ঠিক আছে। তো যার ক্ষেত্রে শক্তি কম সেই ক্ষেত্রে যার এন এর মান কম, প্রধান কোয়ান্টাম সংখ্যা কম, তার ক্ষেত্রে এখানে যাবে। আরেকটা অরবিটাল হিসেব দেখো, ওই অরবিটাল আমরা কেমনে বের করছি যে 12+1, যখন তুমি এল এর মান জানো, যেমন এল এর মানে এই ক্ষেত্রে 0, এল এর মানে এই ক্ষেত্রে 1, এই জন্য 3টা হয়েছে, এই ক্ষেত্রে 2। আর যখন তুমি এল এর মান জানো না, শুধু এন এর মান জানো, তখন এন স্কোয়ার করে দেবা, ঠিক আছে। এন স্কোয়ার করে দিলেই তুমি কি অরবিটাল পাবা, যেমন এন স্কোয়ার, এখানে এন কত 4 না, চতুর্থ প্রধান কোয়ান্টাম সংখ্যা, তার মানে 4 উপর স্কোয়ার করে দিলে 16, এই যে অ্যান্সার হলো 16, ঠিক আছে। তার মানে এন যদি দেওয়া তোমার মান দেওয়া থাকে তাহলে এন এর উপর স্কোয়ার করে দেবা, আর যদি এল এর মান দেওয়া থাকে তাহলে প্রত্যেকটি এল এর সাথে ওই যে এই সূত্র দিয়ে তুমি করে নেবা। তো এই কোয়ান্টাম সংখ্যা গেল। আব্বাও নীতি গেল দেখলে, আব্বাও নীতির পর আছে যে হুন্ডের নীতি। হুন্ডের নীতি কী বলছে? ওই যে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে এই যে একই দেখলাম না যে 13 নাম্বার, 14 নাম্বার, 15, তারপর 16, 17, 18 এরকম করে যাবে। প্রথমে 3টে এরকম করে যাবে, তারপর পরেরগুলো আবার ওইভাবে যাবে। তো এটা হলো হুন্ডের নীতি, যে এইভাবে প্রবেশ করে। তো হুন্ডের নীতি আরেকটা বলছে যে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ অরবিটালগুলো যেগুলো থাকে এরা কি অধিক স্থিতিশীল হয়, ঠিক আছে। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে 1s², 2s², 2p3, 2p3, আর অক্সিজেনের ক্ষেত্রে 1s², 2s², 2p4। দেখো দুইটার মধ্যে কোনটা অধিক বেশি স্থিতিশীল? এই যে পি অরবিটালে আমরা জানি নর্মালি 6টা ইলেকট্রন থাকে, ঠিক আছে, কিন্তু এখানে ইলেকট্রন আছে 3টা, অর্ধপূর্ণ আছে না পি অরবিটালটা। পি অরবিটালটা অর্ধপূর্ণ থাকলে তারা হলো অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। তাহলে এই জায়গাটা অধিক স্থিতিশীল নাইট্রোজেন। আর অক্সিজেনের ক্ষেত্রে দেখো 4 আছে না, তো এই তো অধিক স্থিতিশীল না, কারণ এর একটা ইলেকট্রন যখন ত্যাগ করে P3 তৈরি করবে তখন সে অধিক স্থিতিশীল হবে। এই জন্য অক্সিজেনে যখন আমরা অল্প পরিমাণে শক্তি দেবো সে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, কারণ সে কী চায়? স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, অর্থপূর্ণ অবস্থায় নিয়ে যেতে চায়। এই জন্য সে একটা ইলেকট্রন নর্মালি ছেড়ে দিবে অনেক অল্প শক্তি ব্যয় করাতেই। কিন্তু নাইট্রোজেনটা তুমি যদি অনেক বেশি শক্তিও দাও তাও দেখবে যে সে একটা ইলেকট্রন ছাড়তে চাবে না, কারণ তো সে স্থিতিশীল অবস্থায় আছে। এই জন্য নাইট্রোজেন রে থেকে একটা ইলেকট্রন সরাইতে তোমার অনেক বেশি শক্তি লাগে, যেখানে অক্সিজেন অনেক অল্প শক্তি লাগে। আর কোনো একটা মৌল থেকে ইলেকট্রন সরাইতে কতটা শক্তি লাগে? এটাই কি আয়নীকরণ শক্তি না? তো নাইট্রোজেনের যেহেতু অধিক শক্তি লাগে এই জন্য নাইট্রোজেনের কি আয়নীকরণ শক্তি অক্সিজেনের থেকে বেশি। এটা এমসিকিউ আসে। ঠিক হুবহু ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, ঠিক আছে। ম্যাগনেসিয়ামে দেখবে যে 3s2, অ্যালুমিনিয়ামে দেখবে যে 3s2, 3p1। তো এই যে দেখো এস অরবিটালটা এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি পূর্ণ অবস্থায় আছে, এস অরবিটাল 2টা থাকে, 2টাই আছে, কিন্তু এখানে দেখো এস অরবিটাল 2টা কিন্তু পি অরবিটালে একটা আছে। তো পি অরবিটাল তো অর্ধপূর্ণ নয়, পূর্ণ নয়, কারণ অর্ধপূর্ণ হলে 3টা, পূর্ণ হলো 6টা, কিন্তু পি অরবিটাল তো একটা নেই। এই জন্য পি অরবিটালের নর্মালি একটা ইলেকট্রন আছে, সে চাইয়ে খুব তাড়াতাড়ি কী করবে? এটা ছেড়ে দিয়ে 3s2 এই অবস্থায় আসতে যাবে। এই জন্য অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি অল্প শক্তি ব্যয় করলেই ওই লাস্টে যে একটা ইলেকট্রন বীজের ওটা ছেড়ে দিয়ে 3s2 গঠন করে। কিন্তু ম্যাগনেসিয়ামের যেহেতু 3s2 আসেই এই জন্য সে কি আর ইলেকট্রন ছাড়তে চায় না। এই জন্য ম্যাগনেসিয়ামের কি আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের থেকে বেশি। তো তোমাদের এটা সিকিউ আসে যে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? নাইট্রোজেনের। আর ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কি? ম্যাগনেসিয়ামের। যদিও বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, সেই অনুযায়ী অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি যেহেতু ডানে ছিল অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, আর অক্সিজেনেরও কি আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, কারণ তারা ডানে আছে। কিন্তু এটা হলো ব্যতিক্রম ঘটে এই জন্য হুন্ডের নীতি অনুযায়ী, ঠিক আছে। হুন্ডের নীতি প্রযোজন হয় কোন অরবিটালের ক্ষেত্রে? এস অরবিটালের ক্ষেত্রে, মনে রাখবা, ঠিক আছে। হুন্ডের নীতি প্রযোজন হয় এস অরবিটালের ক্ষেত্রে। তাহলে এখন হুন্ডের নীতি গেল, তারপর লাস্টে পলিবর্জন নীতি। পলিবর্জন নীতি বেশি কিছু বলে না, বলছে যে কোনো ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। তোমরা এটা মিলায় দেখবা, কোয়ান্টাম সংখ্যা একটা যে কোনো একটা ইলেকট্রনের জন্য, যে আমি দেখাইলাম 16 নম্বর ইলেকট্রন, 17 নম্বর ইলেকট্রন, 18 নম্বর ইলেকট্রন যেভাবে দেখাইলাম, যে কোনো একটা ইলেকট্রনের জন্য দেখবা যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যার মান হইলেও আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা বলছে পাউলির বর্জন নীতি। তাহলে কোয়ান্টাম সংখ্যা হয়ে গেল। এরপর দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফলে যাওয়ার আগে আরও কিছু বলি তোমাদের, যে শিক্ষা পরীক্ষা আছে, শিক্ষা পরীক্ষায় কয়েকটা বর্ণ আছে। শিক্ষা পরীক্ষায় যেমন স্ট্রনশিয়াম আছে, ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম কি ইটের মতো, ইটের মতো তাই না? ইটের মতো বর্ণ দেয় শিক্ষা পরীক্ষায়, কিন্তু স্ট্রনশিয়াম দেয় টকটকে লাল, সোডিয়াম দেয় সোনালি হলুদ, পটাশিয়াম দেয় বেগুনি। এই জিনিসগুলো কয়েকটা যে বর্ণ আছে, 6-7টা বর্ণ, এই 6-7টা বর্ণ তোমাদের একটু করা লাগবে, ঠিক আছে। বেরিয়াম দেয় কি কাঁচা আপেলের মতো, স্ট্রনশিয়াম দেয় টকটকে লাল, এগুলা। তো এই কয়েকটা বর্ণ তোমরা একটু দেখে নেবে যে কে কোন ধরনের বর্ণ দেয়। আর বর্ণ দেয় না, 2টা বর্ণ আসছে, BeMe, ঠিক আছে। BeMg, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুইটা কিন্তু শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না, এটা কিন্তু এমসিকিউ আসে।
তাহলে শিখা পরীক্ষা থেকে এটা দেখবা। শিখা পরীক্ষা কি গাঢ় স্টিল ইউজ করা হয়, আর প্লাটিনাম তার ইউজ করা হয়, ঠিক আছে। প্লাটিনাম তার আর গাঢ় স্টিল ইউজ করা হয়। তো শিখা পরীক্ষা থেকে এটা গেল। আরেকটা আছে যে আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ থেকে বেশি কিছু তোমাদের আসে না, সিকিউ তেমন হয়তো আসে না, তোমাদের শর্ট সিলেবাসে আছে কিনা। কিন্তু আয়ন শনাক্তকরণ থেকে তাও তোমরা কয়েকটা এমসিকিউ, যেহেতু তোমাদের এটা প্র্যাকটিক্যাল টপিক কিন্তু আছে, প্র্যাকটিক্যাল আছে, তোমরা কয়েকটা জিনিস, কয়েকটা আয়ন যেটা আছে এটা দেখে নেবা। যেমন অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কী লাগে, নেসলার বিক আলো, ঠিক আছে। তারপর যেটা আছে কপার 2+ শনাক্তকরণে কী লাগে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তারপর জিঙ্ক 2+, পটাশিয়াম ফেরোসায়ানাইড। তারপর Fe2+, এটা তো পটাশিয়াম ফেরোসায়ানাইড। Fe3+, এটা তো পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে। তারপর সালফেট যেটা আছে 2-, এই সালফার দেখবা যে কি বেরিয়াম নাইট্রেট, এগুলা লবণ ইউজ করা হয়। তো তোমরা একটু মানে কয়েকটা আয়ন তোমরা শুধু জানবা যে এদের ক্ষেত্রে বিকারক কী ইউজ করা হয়, কোন আয়ন শনাক্তকরণে কোন বিকারকটা ইউজ করা হয়, আর অর্ধক্ষেপের বর্ণ কীরকম, ঠিক আছে। এটা জানলে তোমাদের এমসিকিউর জন্য না। এরপর আসে সবথেকে ইম্পর্টেন্ট যে দ্রাব্যতা গুণফল, একটা টপিক। দ্রাব্যতা গুণফল এখানে বিস্তারিত বলার সময় নেই। দ্রাব্যতা গুণফল নিয়ে দেখবে যে আমাদের একটা ভিডিও আছে, তোমরা ভিডিওটা পারলে দেখবা যদি কারো কোনো কনফিউশন থাকে। তো দ্রাব্যতা গুণফল থেকে নর্মালি ওরা কী করে দেয়, দুইটা দ্রবণ দিয়ে দেয়। এই দুইটা দ্রবণ দেয়, দুইটার মধ্যে দুইটা জিনিস থাকে, তোমার বলে যে দুইটা যদি বিক্রিয়া করে তাহলে অর্ধক্ষেপ উৎপন্ন হবে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্ধক্ষেপ উৎপন্ন হবে, কারণ কেআইপি ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে কি কে স্পিড থেকে বেশি হয়, কে স্পিড থেকে বেশি হয়ে যায়, এই জন্য কি উৎপন্ন হবে। এখন এটা কোন দ্রব্যের, ওরা দেখবে যে অঙ্কে কেএসপি দেওয়াই দিচ্ছে একটা কেএসপি। অনেক সময় তোমরা দুইটা যৌগ দেওয়া থাকে, তোমরা বোঝো না দুইটা যৌগ বিক্রিয়া করায় কি উৎপন্ন করাবা। সিম্পল যে দুইটা দেখবা যে দেওয়াই আছে, কেএসপি একটা মান দেওয়া আছে, মনে করো কেএসপির মান যেটা যার দেওয়া আছে উৎপাদ তো সেই উৎপন্ন হবে, সাথে আরেকটা কিছু উৎপন্ন হবে, ঠিক আছে। তো কেএসপির মান যেটা দেওয়া আছে দেখবে যে ওর দুইটা পার্ট থাকে, একটা পার্ট এক দ্রবণ থেকে আসে, আরেকটা পার্ট আর দ্রবণ থেকে আসে, ঠিক আছে। তো ওই একটা পার্টের যে ঘনমাত্রা সেটা এই দ্রবণ থেকে বের করা লাগে, আরেকটা পার্টের ঘনমাত্রা এই দ্রবণ থেকে বের। তো এটা নর্মালি যদি দেখো যে সিলভার নাইট্রেট, ঠিক আছে, সিলভার নাইট্রেটকে তোমার কেএসপি বের করতে বলছে, তাহলে এখানে দেখবা যে কি, এখানে দেখবা যে পটাশিয়াম নাইট্রেট দিছে, এখানে পটাশিয়াম নাইট্রেট দিছে, আর এখানে কি AgCl দিছে, এই দুইটা হতে দিচ্ছে, ঠিক আছে। তো এই দুইটা নর্মালি বিক্রিয়া করে কি সিলভার নাইট্রেট তৈরি করবে। তো তোমার সিলভার নাইট্রেটে কেএসপির মান দেওয়া আছে বলছে যে এটা, তাহলে এখান থেকে তুমি কি এখানে দেখো সিলভার ক্লোরাইড, এখানে আর দেখবা যে ঘনমাত্রা আর ml দেওয়া আছে, ঘনমাত্রা আর আয়তন দেওয়া আছে, এখানে আর ঘনমাত্রা আয়তন দেওয়া আছে। তো তুমি নর্মালি কী করবা যে সিলভার প্লাস এর যে বের করবা, কেমনে বের করবা, এই যে V1S1/V2, ঠিক আছে। এখানে একটা N1, কারণ এখানে সিলভার কয়টা আছে, এখানে সিলভার তো নর্মালি একটাই আছে, এই জন্য এখানে N1 এর মান 1 হবে, ঠিক আছে। আর V1 এর মান এখানে যত এমএল দেওয়া আছে, S1 এর মান এই দ্রবণের আয়তন আর ঘনমাত্রা যা এমএলে দেওয়া আছে, আর V2 জাস্ট দুইটার আয়তন গুণ করবা, যোগ করে নিচে এটা দেবা, ঠিক আছে। তাহলে এইটা একটা পাবা। আবার দেখো তোমার আবার নাইট্রেটের ঘনমাত্রা লাগবে, তো Na3- এটার ঘনমাত্রা এইটাও N2, এটা এরকম, ঠিক আছে। যে কয়টা আয়ন আছে এখানে, তো নাইট্রেট একটা আয়নই আছে, যদি দুইটা নাইট্রেট আয়ন থাকতো তখন তুমি 2 লিখতা, 2 ইন্টু এইটার যে ঘনমাত্রা, এইটার যে আয়তন দেওয়া থাকবে ওইটা ভাই মোট আয়তন, ঠিক আছে, মোট আয়তন থাকবে। তো এই দুইটা ঘনমাত্রা পাবা, লাস্টে কী লিখবা যে কেআইপি সমান সিলভার প্লাস নাইট্রেট মাইনাস, তো এই দুইটা জাস্ট গুণ করে দেবা, গুণ করে দেখবে যে সবসময় এই কেআইপি তুমি যেটা গুণ করলা ওইটা দেখবে যে ওই কেএসপি যা দেওয়া আছে ওর থেকে বেশি, ফলে কি অর্ধেকে পড়বে। আবার তোমার দুইটা দ্রবণ দেওয়া থাকে, ওই দুইটা দ্রবণ থেকে তোমার বলে একটা দ্রবণ দেওয়া থাকে, ওই দ্রবণ থেকে বলে যে দ্রাব্যতা গুণফল বের করো, কেএসপির মান দিয়ে দিচ্ছে, কেএসপির মান দিয়ে দিচ্ছে, তোমার ওইটা থেকে দ্রাব্যতা গুণফল বের করতে হবে। যেমন কি দেখো এইটা একটা দিচ্ছে, হ্যাঁ, তোমার বলছে যে এর দ্রাব্যতা গুণফল দিয়ে রাখছে, তোমার বলছে যে এর দ্রাব্যতা বের করো, তাহলে এটা ভাঙবে কেমনে, NH3+ OH- তিনটা আছে, তাই না, ধরলাম এর দ্রাব্যতা S, তাহলে এরও S, এর কত 3S, ঠিক আছে। এই দেখো এই যে 3S, এটা কিন্তু একটা ওয়েসের ঘনমাত্রা, ঠিক আছে। এই যে S, এটা কিন্তু একটা অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা, তাহলে তোমার যদি বলে যে একটা ওয়েসের ঘনমাত্রা বের করো, তখন তোমার 3S, তুমি এখান থেকে S যেটা পাবা ওটারে 3 দিয়ে গুণ করে তুমি একটা ওয়েসের ঘনমাত্রা বের করবা, ঠিক আছে। তাহলে তখন তুমি কেএসপি সমান কী জানো, দেখো কেএসপি সমান জানো Al3+ ইন্টু OH- এখানে কয়টা আছে, 3টা না, তার মানে উপরে কিউব দেওয়া লাগবে না, কারণ তুমি এটা আয়নিক গুণফল করতেছো, যতগুলো আয়ন আছে সবগুলো গুণফল করবা। একটা অ্যালুমিনিয়াম আছে, একটা অ্যালুমিনিয়াম, 3টা OH যেহেতু এই দ্রবণে আছে, ফলে 3টা উপরে কিউব দিলাম, ঠিক আছে। তো একটার তো S, আর এই যে আমি বললাম যে একটা ওয়েসের ঘনমাত্রা কিন্তু 3S, একটা ওয়েসের ঘনমাত্রা 3S, যেহেতু উপরে 3টা OH আছে এই জন্য 3টা এখানে দিলাম, এখানে তাহলে কত হবে 27S4, কেএসপির মান দেওয়া থাকবে তোমার এখানে, তুমি এখান থেকে S এর মান বের করবা। তোমার কোনো কারণে যদি OH এর ঘনমাত্রা বা দ্রবণের pH চাই, তাহলে OH এর ঘনমাত্রা তখন কী করবা, 3 × S, যেটা পাইছে ওটাতে 3 গুণ করবা, তাহলে OH যেহেতু মানে POH পাবা তুমি,
POH মাইনাস লগ ওই যেটা এই 3s গুণ করে যেটা পাবা 3s, ঠিক আছে। POH তাহলে PS কত 14 থেকে এটা বিয়োগ করে দেবা, ঠিক আছে। এখন আসো আরেকটা টপিকের ক্ষেত্রে যে সময়ায়ন প্রভাব তোমাদের অঙ্ক দেওয়া দেয়, সময়ায়ন প্রভাব, তাহলে তো এটা বুঝছো। আর কোনো কারণে যদি একক দেওয়া থাকে, দেখো এস যেহেতু আছে, যদি 27S4 আসে তাহলে 27 গুণ তোমার এসের মান যদি দেওয়া থাকে তাহলে ওটা গুণ করে তুমি যে দ্রাব্যতা গুণফল পাবা KSP, ওইটা দেখো S4 আছে না, এসের ঘনমাত্রা দ্রাব্যতার ঘনমাত্রা তোমরা জানো কি, তোমরা নর্মালি ঘনমাত্রার দ্রাব্যতার একক, দ্রাব্যতার একক হলে তোমরা ঘনমাত্রার যা একক জানো তাই, মানে মোল পার লিটার বা গ্রাম পার লিটার, এই যে এককগুলো জানো এগুলো কি দ্রাব্যতার একক। তাহলে নর্মালি যেহেতু 4 আছে মানে কি মোল 4 পার লিটার 4, ওরকম করে করবা, ঠিক আছে। দ্রাব্যতা, তো দ্রাব্যতার আরও একটা অঙ্ক আছে যেই ক্ষেত্রে যদি কোনো একক না দেওয়া থাকে তাহলে ওই ক্ষেত্রে দেখো দ্রাব্যতা সমান কি M বাই বড় হাতের M মাইনাস ছোটো হাতের M ইন্টু 100। এটা নিয়েও আমরা পরশু দিন একটা ভিডিও দিছি, তো তোমরা ওইখান থেকে দেখতে পারবা যে এখান থেকে কয়েকটা কনসেপ্ট আছে। তো আরেকটা রিসেন্টলি অঙ্ক দেখা যায় রাজশাহী বোর্ড 23 সালে আসছে, যে তোমার এক তাপমাত্রা একটা দ্রবণ দেওয়া আছে, এক তাপমাত্রা থেকে আমি আরেক তাপমাত্রা নিয়ে গেছি, ফলে অতিরিক্ত কী পরিমাণ দ্রব্য লাগবে বা কী পরিমাণ ক্যালাসিতে হবে। তাপমাত্রা নর্মালি বাড়াইলে কি দ্রাব্যতা বাড়ে, ফলে অতিরিক্ত দ্রব্য তোমার যোগ করতে হবে। তাপমাত্রা কমাইলে কি হয়, দ্রাব্যতা কমে যায়, ফলে কি অতিরিক্ত দ্রব্য ক্যালাসিত হয়ে যায়। তো এটা নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও দেখছি, তোমার যদি কনসেপ্ট ঝামেলা থাকে তুমি তাহলে এখান থেকে দেখতে পারো। তাহলে এটা হলো কি, এটা হলো দ্রব্য, এটা হলো দ্রবণ মাইনাস দ্রব্য, দ্রবণ থেকে যদি দ্রব্য বাদ দিই তাহলে দ্রাবক পাই না, এটা হলো দ্রাবক, এটা হলো দ্রব্য, আর এটা 100। এই ক্ষেত্রে এস যেটা বের হবে ওটার কোনো একক নাই, নর্মালি এস দেখবা 40 বা 50 একক নাই, অথবা গ্রাম পার 100 গ্রাম পানি এটা দেওয়া থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে তুমি যে KSP অঙ্ক বের করছো সবসময় ঘনমাত্রা যে একক ওই এককই, ঠিক আছে। এবার তোমার দেখো তুমি এই ক্ষেত্রে KSP যা যা বের করছো সব পানির ক্ষেত্রে, বিশুদ্ধ পানির ক্ষেত্রে, বিশুদ্ধ পানিতে একটা লবণ দিছে, অ্যালুমিনিয়ামের একটা লবণ দিছে, অ্যালুমিনিয়ামের লবণের ঘনমাত্রা এত, ওখান থেকে তুমি KSP বের করতেছো। কিন্তু তোমারে এখন এইখানে দেখো স্ট্রনটিয়াম ফ্লোরাইড আমি দিলাম, স্ট্রনটিয়াম ফ্লোরাইড এখানে দিলাম, কিন্তু এখানে 0.1 মোলার আমার সোডিয়াম ফ্লোরাইড আছে। তো এই তোমার বলছে যে এখানে স্ট্রনটিয়াম ফ্লোরাইড আমি এই দ্রবণে দিছি, আর এখানে একটা পানি আছে, এই দ্রবণে স্ট্রনটিয়াম ফ্লোরাইড দিছি, তো এর দ্রাব্যতা কীরকম, এর দ্রাব্যতা কীরকম, দুই ক্ষেত্রে দ্রাব্যতা সেম কিনা, অবশ্যই দ্রাব্যতা সেম হবে না। দেখো এই পানিতে তুমি যখন দিছো তখন তুমি নর্মাল KSP সমান এই যে স্ট্রনটিয়াম 2 প্লাস ফ্লোরাইড মাইনাস, এটার তুমি যদি ভাঙাও তাহলে কেমনি কী পাবা 2 প্লাস দুইটা ফ্লোরিন মাইনাস, তাই না, ফলে এস এটা হলো 2s, তাই না। তাহলে তুমি এটা এস করতা ইন্টু 2s, এটার উপর স্কোয়ার করতা 4s কিউব করে দিতা, ঠিক আছে। এটা হলো দ্রাব্যতা গুণফল এই পানির ক্ষেত্রে। কিন্তু তোমার যদি সোডিয়াম ফ্লোরাইড এর বলো, তো এই ক্ষেত্রে তুমি কী করবে জানো, এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে এটা কিন্তু এসি হবে ইন্টু এই যে 2s প্লাস 1 ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, দেখো এখানে আগে থেকে সোডিয়াম ফ্লোরাইড 0.1 মোলার আছে, 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইড মানে 0.1 মোলার সোডিয়াম আয়ন, আবার 0.1 মোলার ফ্লোরাইড আয়ন, ঠিক আছে। কারণ এই সোডিয়াম আয়নও এখানে 0.1 মোলার আছে, ফ্লোরাইড আয়নও 0.1 মোলার, তাইলে এইটার তোমার দ্রাব্যতা আগে থেকে 2s, ঠিক আছে। দ্রাব্যতা মানে ঘনমাত্রা আমি বললাম, তাহলে এই যৌগটার মধ্যে ফ্লোরিনের ঘনমাত্রা বা দ্রাব্যতা 2s, আবার দেখো অতিরিক্ত এখানে ফ্লোরাইড আয়ন 0.1 আগে থেকে আছে, তাহলে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা ঘনমাত্রা বাড়লো না, এখান থেকেও আসতেছে, আবার এখান থেকেও 2s, এখান থেকেও 2s, এখান থেকেও 0.1, তার মানে এখানে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কী হবে জানো 2s প্লাস 0.1, ঠিক আছে, বাড়তেছে। আর ফ্লোরাইড আয়ন কয়টা, দুইটা আছে, এই জন্য উপরে স্কোয়ার, তখন তুমি এটারে কী করে দেবা, দেখো এখানে তোমার ওই 4s স্কোয়ার মানে এক্স কিউব আসবে, এক্স কিউব প্লাস আরেকটা এস স্কোয়ার টার্ম আসে, আরেকটা 0.1, তখন তুমি এস কিউব আর এস স্কোয়ার এই দুইটা বাদ দিতে পারবা, কারণ দ্রাব্যতা আমরা জানি এসের মান 0.00004 এই টাইপের কিছু একটা হয়, ওইটার উপরে যদি আমরা কিউব করি বা স্কোয়ার করি তাহলে ওই মানগুলো অনেক ছোটো হয়। তো তুমি মনে মনে এই দুইটা বাদ দেবা, ঠিক আছে, তোমার লেখার দরকার নেই, কিন্তু মনে মনে এটা বাদ দেবা। এই যে প্লাস দেওয়ার পর 0.002 এস বের হবে, এটা সমান দ্রাব্যতা গুণফল তুমি তো পাইছো, কারণ দ্রাব্যতা গুণফল কখনো চেঞ্জ হয় না। ওই এস দিয়ে তুমি জাস্ট এসের সাথে যেই গুণটা থাকবে ওটা জাস্ট ভাগ করে দেবে এটা, তাহলে তুমি একটা এসের মান পাবা। দেখবা আগে তুমি একটা যে এসের মান পাইছো, এবার যে এসের মান পাইতেছো, দুইটা পার্থক্য আছে, ঠিক আছে। এবার তুমি এসের মান যেটা পাবো ওইটা কম আসবে, কারণ দ্রাব্যতা সময়ায়নের কারণে কমে যায়। এই অঙ্কটাও কিন্তু অনেক আসে, ঠিক আছে, সময়ায়নের ক্ষেত্রে পানির ক্ষেত্রে দিতেছো আর একটা কমন আয়নের ক্ষেত্রে দিতেছো, তোমরা এটা জানো। তাহলে দ্রাব্যতা গুণফল থেকে এগুলো নর্মালি গেল, আর ওই যে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা ওইটা একটা গেল। তো এই অঙ্কগুলো নর্মালি দ্রাব্যতা থেকে আসে, ঠিক আছে। তো এগুলোই ওভারঅল। এবার আমরা আসলে 3 অধ্যায়ে যাই, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। 3 অধ্যায়ে যদি আমরা যে প্রথমে পর্যায় সারণী তোমার পড়া লাগবে, পর্যায় সারণী কতটা পর্যায়ে কতটা গ্রুপ কী আছে, নর্মালি এস ব্লক মৌল কয়টা 14, পি ব্লক মৌল কয়টা, পি ব্লক কয়টা 41, ডি ব্লক 41, পি ব্লক 36,
এ ব্লক 27টি, ঠিক আছে। 27টি মৌল এখানে ল্যান্থেনাইট, অ্যাক্টিনাইট, ওরা আবার কই আছে গ্রুপ 3-এ আছে। ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট গ্রুপ 3-এ আছে। ল্যান্থেনাইট যে 3-এ আছে, ল্যান্থেনাইট 15টা, অ্যাক্টিনাইট 15টা। ওই 15 নিচে দেখবা যে 2টা ছক দেওয়া আছে 15 15 30, ওইটার মধ্যে 3টা যৌগ কিন্তু এ ব্লকের মধ্যে না, ডি ব্লকের মধ্যে। তোমরা ওইগুলো দেখা লাগবে, নর্মালি এস ব্লক, ডি ব্লক, এই 4টাতে পড়া লাগবে। এবার ডি ব্লক নিয়ে কথা বলা আছে। ডি ব্লক নিয়ে আছে যে অবস্থান্তর মৌল, এটা অনেক ইম্পর্টেন্ট। অবস্থান্তর মৌল কি? সুস্থিত আয়নে এদের ইলেকট্রন বিন্যাস কী আসবে? D1 থেকে D9, ঠিক আছে। যেমন স্ক্যান্ডিয়াম 3+, এর তো ইলেকট্রন বিন্যাস করো 3p6 4s0, ঠিক আছে। 4s0, 3d তো 0, 4s0 যেহেতু 3d 0, তাহলে এর দেখো এর ডি অরবিটালে কিন্তু ইলেকট্রন 0, তার মানে এই কি? এই অবস্থান্তর মৌল না। আবার তুমি যদি জিঙ্ক, স্ক্যান্ডিয়ামের কিন্তু 21, তুমি যদি জিঙ্ক 2+, এই যে আয়নিত অবস্থায় কিন্তু প্রত্যেকটা সুস্থ আয়ন অবস্থায়, তারা দেখবা যে 3d10 4s0 হয়, ঠিক আছে। এর ক্ষেত্রে আবার ডি অরবিটালের 3টা, মানে 9-এর বেশি, 10টা হয়ে গেছে। এই ক্ষেত্রে 1-এর কম, এই ক্ষেত্রে 9-এর বেশি, 10 হয়ে গেছে। তো এই দুইটাই কি? অবস্থান্তর মৌল না। বাকি স্ক্যান্ডিয়ামের পর থেকে জিঙ্কের আগে পর্যন্ত, মানে কি টাইটেনিয়াম, তারপর কি ভ্যানাডিয়াম, তারপর ক্রোমিয়াম, তারপর ম্যাঙ্গানিজ, তারপর নিকেল, কোবাল্ট, কপার, এগুলো যেগুলো একবারে আছে, মানে একদম 22 থেকে 29 আণবিক সংখ্যা বিশিষ্ট, এরা সবগুলো কি? অবস্থান্তর মৌল। মেইনলি এরা এই অবস্থান্তর মৌলের এখন কী করে? এরা প্রভাবক হিসেবে কাজ করে, এরা জটিল যৌগ গঠন করে, এরা রঙিন যৌগ গঠন করে। এদের প্যারাচম্পক ধর্ম আছে। প্যারাচম্পক ধর্ম কি? এই যে দেখো, তোমার যদি আমি দুইটা দেখাই, এটা একটা সিকিউ কিন্তু 23 সালে আসছে, দেখো Fe2+ আর Fe3+, কোনটা প্যারাচম্পক ধর্ম? এই আয়নিত অবস্থায়, নর্মালি মনে রাখবা যে আয়নিত অবস্থায় এরা কীভাবে আয়নিত অবস্থায় এরা কিন্তু জটিল যৌগ গঠন করে। এই যে FeCN6, এখানে কি হতে পারে? 4- হতে পারে, আর FeCN6 3- হতে পারে। অ্যান্ড Fe যেহেতু এটা হলো -1, মানে -6, এটার আয়ন হলো -6, এটা হলো কি? +2, এটা হলো -3, এটা হলো +3, আর এটা হলো কি? -6, মানে -3 হইতেছে। তো এই দুইটার মধ্যে, মানে এই দুই আয়নের মধ্যে কোনটা প্যারাচম্পক আর কোনটা ডায়াচম্পক, এটা তোমরা বলছে। তুমি যদি Fe2+ আর Fe3+, Fe2+ এর ক্ষেত্রে নর্মালি কয়টা? Fe2+ এর ক্ষেত্রে Fe2+ মানে কি? এই যে 4s এর ক্ষেত্রে তো 0 হয়ে যায়, মানে কি 3d 20-এর পর কয়টা থাকে? নর্মালি 26টা, তাই না? এই যে 26টা। Fe2+ দেখো এই যে এই পর্যন্ত আসছে, কিন্তু এটা হলো 3p6, তারপর 4s2, তারপর 3d6, তাই না? তোমরা নর্মালি মনে রাখবা যে 4s2 পর্যন্ত তোমরা দিবা। 3p6-এর পর 4s2 পর্যন্ত 20টা হয় কিন্তু হিসাবে, ঠিক আছে। 4s2 20টা, 20-এর পর অতিরিক্ত যা 3d-এর মধ্যে লাগাই দিবা, ঠিক আছে। আর যদি আয়ন দেখো যে Fe2+, মানে 2টা ইলেকট্রন চলে গেছে, ওই 2টা ইলেকট্রন চলে গেছে হলো 4s থেকে। সেই ক্ষেত্রে তুমি এই যে এইটা যখন করবা, তার মানে কি করবা? 3p6 তো আমি আসেই ধরলাম, 4s0 আর 3d6, ঠিক আছে। আর Fe3+ যখন হবে 4s0, 3টা ইলেকট্রন চলে গেছে, 2টা তো 4s থেকে গেল, আরেকটা কি 3d5 এটা থেকে চলে গেছে, ঠিক আছে। তার মানে অলওয়েজ তোমরা 4s পর্যন্ত হিসাব করবা, মনে মনে পুরোটা লেখার দরকার নাই, পুরোটা এই সব ক্ষেত্রে লেখার দরকার নেই, মনে মনে তুমি করবা এই ক্ষেত্রে, যেখানে তোমার তো ইলেকট্রন বিন্যাস লাগবে না, এখানে মনে মনে শেষ কক্ষপথে কয়টা আছে ওটা জানার জন্য। তার মানে 4s পর্যন্ত একবারে তুমি 20টা হয়ে যায়, তারপর বাকিগুলো 3d দিতে দেবা। 3d6 26 হয়ে গেল, কেন? আয়রনের ক্ষেত্রে 26, যেহেতু 2+ দিয়েছে, মানে 4s থেকে 2টা চলে গেছে। আর এই ক্ষেত্রে আয়রন দেখো Fe3+, মানে 4s থেকে 2টা যাবে, আবার 3d থেকে একটা যাবে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে 5টা হয়ে গেল। তাহলে তুমি যখন এখন করবা Fe2+-এর ক্ষেত্রে করবা, Fe2+-এ দেখো 3d-তে কয়টা? সর্বশেষ শক্তি স্তরে 3d-তে কয়টা আছে? 6টা। তার মানে 1 2 3 4 5 আর 1 6, ঠিক আছে। তো এখন এই যে এই যৌগের ক্ষেত্রে আমি তোমাদের বলছি, লিগ্যান্ড নিয়ে কথা বলছিলাম, CN একটা শক্তিশালী লিগ্যান্ড, এই যখন আসবে ইলেকট্রনগুলো চাপাই দিবে। তো ইলেকট্রনগুলো চাপাই দেওয়ার কারণে এই সিঙ্গেলগুলো ডাবল হয়ে যাবে। তার মানে এখানে ডাবল হয়ে যাবে, এখানে ডাবল হয়ে যাবে, এখানে ডাবল হয়ে যাবে, ঠিক আছে। এই যাবে এখানে, এই যাবে এখানে, ফলে এই দুইটা ফাঁকা হয়ে আসছে না? আচ্ছা সরি, এখানে ফলে এটা তো ফাঁকা হয়ে আছে পুরা। ফলে এখানে দেখো যখন চাপ দিতেছে জটিল যৌগ গঠন করার কারণে সিএন যখন ইলেকট্রনগুলোর চাপ দিয়ে এরকম বানাইলো, তখন কিন্তু কোনো কি মুক্ত জোড়ে, তখন কি তোমার কোনো বিজোড় ইলেকট্রন আছে? সব জোড় না, তার মানে এটা হলো ডায়াচম্বক, ঠিক আছে। তার মানে Fe2+ কিন্তু ডায়াচম্বক। মনে মনে দেখো Fe2+, আয়রন নর্মালি 26টা, Fe2+ মানে 4s থেকে 2টা গেছে, ঠিক আছে। 4s পর্যন্ত আমরা জানি যে 20 হয়, 20-এর পর তার মানে 3d6 আছে, ঠিক আছে। যেহেতু Fe2+ মানে 4s থেকে গেছে, 3d 6টাই আছে, আর 6টা চাপ দেওয়ার কারণে 6টা 3টা হয়ে যাবে,
তার মানে দুইটা ফাঁকা থাকবে, তার মানে এটা ডায়াচম্বক। আর Fe2+ দেখো 5টা ইলেকট্রন কিন্তু থাকে সবার লাস্টে, ঠিক আছে। তো Fe2+ এরকম Fe3+ চিন্তা করো, Fe3+ মানে নর্মালি 26টা থাকে, 3+ মানে 4s থেকে তো 2টা চলে যাবে, তাহলে 3D থেকেও একটা যাওয়া লাগবে, মানে 3Dতে নর্মালি 6টা থাকে, কারণ 20-এর উপরে সবগুলোই 3Dতে থাকবে, 6টা থাকবে। কিন্তু যেহেতু 3+ মানে 4s থেকে 2টা যাবে আর 3D থেকে একটা যাবে, মানে 5টা, মানে 1 2 3 4 5, এটা হলো Fe3+, ঠিক আছে। এটা হলো Fe2+। তাহলে এখানে যেহেতু 5টা, এখন যখন এই যে CN যখন আসবে তখন ওরা যখন চাপ দেবে, চাপ দেওয়ার কারণে তখন কী হয়ে যাবে, এই যে দুইটা, এই যে দুইটা, মানে এই চলে যাবে এখানে, এই চলে যাবে এখানে, ফলে এই কিন্তু একটা সিঙ্গেল থাকবেই, ঠিক আছে। ফলে এই যে দেখো এখানে কি একটা মুক্ত বিজোড় ইলেকট্রন আছে, তার মানে এটা কি প্যারাচম্বক, মানে এর চম্বক ধর্ম আছে, এই চম্বক বস্তুকে আকর্ষণ করবে, ঠিক আছে। এ হলো প্যারাচম্বক, তার মানে Fe3+ প্যারাচম্বক, Fe2+ প্যারাচম্বক। তোমরা 23 সালে কোন জানি একটা বোর্ডে দেখবা যে এই অঙ্কটা দেখলাম আসছে। তাহলে এটা গেল এখানে ডায়াচম্বক, তার মানে অবস্থান্তর মৌল থেকে এটা গেল আপনার অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে, কারণ এই যে লিগ্যান্ড এগুলো যারা আছে লিগ্যান্ড। এখন তোমার এগুলা আসতে পারে যে এই যৌগের সংকরণ ক্রম দেখো, আমি বলছি যে জটিল যৌগের ক্ষেত্রে যে ব্র্যাকেটে যেটা থাকে এটার সংকরণ দেখো, ব্র্যাকেটে 6 আছে না, তার মানে এর সংকরণ 6, আর 6 মানে নর্মালি কী হয় sp3 d2 বা sp3 কয়টা গেল, 4টা না, একটা s 3টা p, তোমার মেন কাছে sp3 সবার আগে, যদি 4-এর উপর হয় sp3 সবার আগে দিবা, তাহলে কয়টা, 4টা গেল, তাহলে আর বাকি কয়টা, দুইটা হয়তো d2, অ্যান্ড d2 নর্মালি আগে আসবে, কারণ এই লিগ্যান্ড যদি শক্তিশালী হয় তাহলে d2 আগে আসে, কারণ এই যে দেখো এই যে d ফাঁকা হয়ে গেছে না, d দেখছো এখানে 2টা ফাঁকা হয়ে গেছে, এখানে 2টা ফাঁকা হয়ে গেছে, তার মানে এখন CNটা এখানেও আসবে, এখানেও আসবে, আবার এসে আসবে, আবার 3টা p আসবে, তার মানে যে 2টা d, একটা s, 3টা p, ঠিক আছে। d2 sp3, তার মানে শক্তিশালী লিগ্যান্ড যদি হয় CN মাইনাস NH2 কোবাল্ট, এরা হলো শক্তিশালী লিগ্যান্ড, এরা যদি থাকে তাহলে নর্মালি ডিটা আগে আসে, ঠিক আছে। কোনো যৌগের যদি 6 হয় তার মানে কি d2 sp3, আর নর্মালি যদি পানি থাকতো তখন ডিটা পরে যেত, ঠিক আছে, মানে sp3 d2 ওইরকম আসতো পানি থাকলে। তার মানে সংকরণ কেন্দ্রীয় মৌলের এটা হলো কি লিগ্যান্ড সংখ্যাটাই তার সংকরণ, ঠিক আছে। লিগ্যান্ড সংখ্যা যত থাকবে তার সংকরণ যত, d2 sp3 বা sp3 d2, এরা তোমরা মিলাই দেখবা। তাহলে অবস্থান্তর মৌল এগুলো গেল। তারপর এমসিকিউ আসবে নিচের কোনটি রঙিন যৌগ গঠন করে, ওই যে আমি বললাম 22 থেকে 29, কপার, নিকেল, কোবাল্ট, এগুলো সবগুলোই গঠন করে, ঠিক আছে। তারপর এখন দেখো তাহলে এগুলা গেল পর্যায় সারণী সম্পর্কে, এগুলো গেল, তোমরা এখানে জানবা যে কোন মৌল কোন ব্লক, তোমার পর্যায় সারণী সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে, কারণ ওরা একটা বক্স দিয়ে দিবে, বক্সে একটা এক্স একটা ওয়াই, এক্স হয়তো দেখবা তৃতীয় পর্যায়ের গ্রুপ 7-এর মৌল, বা দ্বিতীয় পর্যায়ে এরকম, মানে তোমার এখানে চিনা লাগবে কোনটা কোন গ্রুপ। তো পর্যায় সারণীতে তোমরা ছন্দ দিয়ে পর্যায় সারণী হয়তো মুখস্থ রাখছো, সেই ক্ষেত্রে তোমাদের এটা সুবিধা হবে। তো ওই দুইটা মৌলের মধ্যে তখন বলবে যে এই করো। এরপর আসে পর্যায়বৃত্ত ধর্ম। আমরা জানি পর্যায়বৃত্ত ধর্ম কী কী আছে, পর্যায়বৃত্ত ধর্ম আছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তারপর কী আছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পারমাণবিক আকার। মনে রাখবা যে বাম থেকে যদি আমি ডানে যাই ম্যাক্সিমাম জিনিসই বাড়ে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ম্যাক্সিমাম জিনিসই বাড়ে, অধাতব ধর্ম বাড়ে, জারণ ক্ষমতা বাড়ে, ঠিক আছে, আয়নীকরণ শক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নর্মাল বাড়ে, শুধু কি পরমাণুর আকার কমে, ঠিক আছে। অধাতব ধর্ম কিন্তু বাড়ে, অধাতব ধর্ম বাড়ে কেমনে, কারণ গ্রুপ বামে যারা আছে একদম সর্বার বামে সোডিয়াম পটাশিয়াম, এরা কি ধাতু না, ফলে এদের তো ধাতব ধর্ম থাকবে, আর ডানে কি ক্লোরিন মানে অধাতু না, ফলে বাম থেকে ডানে যেতেছে কি অধাতব ধর্ম বাড়তেছে না, অধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়বে, আর বাম থেকে ডানে গেলে শুধু কি পারমাণবিক আকার কমে, ঠিক আছে। বাম থেকে ডানে শুধু পরমাণুর আকার কমে, আর বাম থেকে ডানে গেলে যেগুলো বাড়ে উপর থেকে নিচে আসলে সেগুলো কমে, ঠিক আছে, জাস্ট উল্টা। আরেকটা জিনিস জারণ ক্ষমতা বাম থেকে ডানে গেলে বাড়ে, দেখো যে সোডিয়াম আছে, সোডিয়াম একটা আছে তাই না, এই সোডিয়াম নর্মালি কি বামে যারা থাকে এরা কিন্তু বিজারক হয়। এই দেখো সোডিয়াম নর্মালি কি একটা ইলেকট্রন, সোডিয়াম আছে একটা ইলেকট্রন কিন্তু ইজিলি দিয়ে দিবে, কারণ এর লাস্টে একটা ইলেকট্রন থাকে, দিয়ে সে 8-এর নিয়ম পূরণ করতে যাবে, তো সে খুব ইজিলি একটা ইলেকট্রন দেবে, ঠিক আছে। ইজিলি একটা দিয়ে যে ইজিলি ইলেকট্রন দেয় তার কী বলে বিচারক, ফলে বামে যারা থাকে এরা তীব্র বিচারক, আর ডানে যারা থাকে একই তীব্র জারক হয়, ঠিক আছে। আর বাম থেকে ডানে গেলে জারণ ক্ষমতা বাড়তেছে, জারণ ক্ষমতা বাড়া মানে কি জানো, অন্যকে জারিত করার ক্ষমতা, ঠিক আছে। তার মানে বাম থেকে তুমি যত ডানে যাইতেছো অন্যকে বেশি জারিত করতেছো, ফলে তুমি নিজে বেশি বিচারিত হইতেছো, আর নিজে বেশি বিচারিত হইতেছো মানে তুমি নিজে বেশি জারক, তার মানে বাম থেকে তুমি যত ডানে যাবা তত তুমি বেশি জারক। যেমন গ্রুপ 17 মৌল 16 মৌল এরা তীব্র জারক, আর বামে যারা এরা হলো সোডিয়াম পটাশিয়াম, এরা হলো কি বিচারক, ঠিক আছে, বুঝছো। শর্ট ক্লাস এত বেশি তো বলা যাবে না। তাহলে এগুলো গেল পর্যায়বৃত্ত ধর্ম, এগুলো তোমার যেগুলো আছে এখন পর্যায়বৃত্ত ধর্ম। এবার আসো ফাজানের নীতি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ফাজানের নীতি তোমরা দেখবা যে 3টাকে বলছে, ক্যাটায়নের আকার যত ছোট, ক্যাটায়নের চার্জ যত বেশি,
তার পোলারায়ন তত বেশি। অ্যানায়নের আকার যত বড়, অ্যানায়নের চার্জ যত বেশি, তার পোলারায়ন তত বেশি। আর যদি ক্যাটায়নের ডি অরবিটাল এফ অরবিটাল থাকে সেক্ষেত্রে। অ্যান্ড সেক্ষেত্রে তোমাদের যদি আমি এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বুঝবা। নর্মালি দেখবা যে এরকম দিছে যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো তিনটা কিন্তু কি একই পর্যায়ে না, সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের পর অ্যালুমিনিয়াম আছে। তিনটার যেহেতু অ্যানায়ন সেম, তার মানে তুমি অ্যানায়ন দিয়ে তাদের পার্থক্য করতে পারবে না, তোমার ক্যাটায়ন দিয়ে পার্থক্য করতে হবে। তো ক্যাটায়ন তিনটা দেখো বাম থেকে ডানে যাইতেছে, ফলে ক্যাটায়ন এর আকার সব থেকে ছোটো। আমি বলছি না বাম থেকে ডানে আকার ছোটো হয়, এর আকার ছোটো। তো ক্যাটায়নের আকার যত ছোটো হবে তার পোলারায়ন তত বেশি হবে। ঠিক আছে, ফাজারের নীতি এটাই। তার মানে পোলারায়ন সব থেকে বেশি হবে AlCl3 এর, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের, তারপর সোডিয়াম ক্লোরাইডের। আর পোলারায়ন যার বেশি হয়, শোনো, যার পোলারায়ন বেশি যৌগটা তত বেশি সমযোজী। ঠিক আছে, তার পানিতে দ্রাব্যতা তত বেশি কম, তার মানে সে জটিল যৌগ গঠন করার প্রবণতা তার কি তত বেশি। নর্মালি জটিল যৌগ গঠন করবে, তার স্থায়িত্ব কম, তারপর তার তীব্রতা, বর্ণের তীব্রতা কম, তারপর পোলারায়ন যত বেশি হবে সে তত কম তাপে বিয়োজিত হবে। ঠিক আছে, তো এইখানে এর পোলারায়ন সব থেকে বেশি, তার মানে এই যৌগটা তো সব থেকে বেশি সমযোজী, ফলে কম আয়নিক। আর আমরা জানি কম আয়নিক কি, যে বেশি কম আয়নিক মানে বেশি সমযোজী, সমযোজী মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তার এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে কম, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি। ঠিক আছে, তো বইয়ে দেখবা যে কোনো একটা যৌগের যদি পোলারায়ন বেশি হয় তাহলে কী কী ধর্ম তাদের বেশি থাকে। যৌগের পোলারায়ন বেশি হওয়া মানে সমযোজী ধর্ম বেশি, ফলে আয়নিক ধর্ম কম। যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, যৌগের পানিতে দ্রাব্যতা কম, যৌগটা কম তাপে বিয়োজিত হয়। এবার আসো ম্যাগনেসিয়াম কার্বনেট, ঠিক আছে, বেরিলিয়াম কার্বনেট, তারপর রুবিডিয়াম কার্বনেট, এগুলো যেগুলো আছে এই তিনটার মধ্যে কে কম তাপে বিয়োজিত হবে, তোমাদের এটা দেখবে সিকিউ আসছে। তাহলে দেখো এখানে দেখো গ্রুপ 2 এর মৌল সব, এই ক্ষেত্রেও কি অ্যানায়ন সেম, ক্যাটায়ন আলাদা, ফলে তুমি ক্যাটায়ন নিয়ে তুমি কথা বলবা। ক্যাটায়ন দেখো এরা কিন্তু একই গ্রুপ 2 এর, তাই না, উপর থেকে নিচে আসতেছে, ফলে উপর থেকে নিচে যারা আসে তার আকার কি হয় বাড়ায়, ফলে সব থেকে আকার ছোটো কার, বেরিলিয়াম। ক্যাটায়নের আকার ছোটো মানে তার পোলারায়ন বেশি, ফলে এর পোলারায়ন সব থেকে বেশি। আর পোলারায়ন সব থেকে বেশি মানে সে কম তাপে বিয়োজিত হয়, ফলে এই সব থেকে কম তাপে বিয়োজিত হবে। যেমন এটা মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলে এটা হলো সব থেকে কি কম তাপে বিয়োজিত হবে, এটা দেখবে তারপর 200 ডিগ্রি সেন্টিগ্রেডে বিয়োজিত হবে, এটা 300 ডিগ্রি সেন্টিগ্রেডে বিয়োজিত হবে, এরকম। ঠিক আছে, ধাতব কার্বনেটের বিয়োজনের হার, পোলারায়ন যত বেশি হবে সে তত কম তাপে বিয়োজিত হবে, এটা তোমরা দেখবা। তো এটা গেল। এবার আরেকটা যদি আমি দেখাই যে এজি ক্লোরাইড, এগুলো কিন্তু আমি যাই বলতেছি প্রত্যেকটা কিন্তু আসা প্রশ্ন, এগুলো একটু গুরুত্ব দিয়ে তোমরা একটু দেখো। এই চারটার মধ্যে কে পানিতে দ্রবীভূত হবে। ঠিক আছে, আমি তোমাদের বলছি যৌগের পোলারায়ন যত বেশি তার পানিতে দ্রাব্যতা তত কম, কারণ সমযোজী যৌগ পানিতে তো বেশি দ্রবীভূত হয় না, কারণ লবণ, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, সে পানিতে দ্রবীভূত হয়, তার মানে সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হবে না। এখানে দেখো, এখানে আবার দেখো সবগুলোর ক্যাটায়ন কিন্তু সেম, অ্যানায়ন আলাদা। অ্যানায়ন আবার একই গ্রুপ বরাবর উপর থেকে নিচে আসতেছে, একই গ্রুপ বরাবর উপর থেকে নিচে আসতেছে, মানে তোমার এখন আকার নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, আকার নিয়ে আলোচনা করতে হবে। তখন ফ্লোরিন দেখো সবার উপরে আছে, ফলে এর আকার কি সব থেকে ছোটো, এরপর আকার এর বড়, এর আকার বড়, এরপরে এর আকার বড়। তোমাদের আমি বলছিলাম অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু আকার আবার যার বড় তার পোলারায়ন বেশি, ক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু উল্টা। অ্যানায়নের সব থেকে আকার এর বড়, ফলে এর পোলারায়ন সব থেকে বেশি, পোলারায়ন সব থেকে বেশি মানে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে কম, সমযোজী, ফলে সব থেকে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এর, ফলে এই যৌগটা সব থেকে বেশি আয়নিক, ফলে এই কি পানিতে দ্রবীভূত হবে। ঠিক আছে, তো ফাজারের নীতি দিয়ে একটা সিকিউ তোমাদের আসে, নর্মালি সংকরণ থেকে একটা সিকিউ আসবে, ফাজারের নীতি আর পর্যায়বৃত্ত ধর্ম, এই তিনটা থেকে আসেই, এখান থেকে তিনটা সিকিউ মোটামুটি আসে। এরপর আসে সংকরণ। সংকরণে জানো যে কোনো তোমার একটা যৌগ দিল, সংকরণের সব থেকে ইম্পর্টেন্ট একটা যদি কোশ্চেন বলি, নর্মালি সংখ্যা থাকে H2O, NH3 আর CH4, তিনটার সংকরণে কিন্তু sp3। সংকরণ কেমনে বের করবা, সংকরণ সমান হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রীয় মৌলের সর্বশেষ ইলেকট্রন, কেন্দ্রীয় মৌলের সর্বশেষ ইলেকট্রন, কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী মৌলের সংখ্যা, একযোজী মৌলের সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে দেখো পানির ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কোনটা, অক্সিজেন, যার জারণ সংখ্যা বেশি সে হলো কি কেন্দ্রীয় মৌল, অক্সিজেনে -2, হাইড্রোজেনে +1, মানে নর্মালি এখানে এর জারণ সংখ্যার দিক দিয়ে বেশি, যেহেতু অক্সিজেনের জারণ সংখ্যা বেশি এটা হলো কেন্দ্রীয় মৌল। তো অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা আছে, 2, তারপর 6টা আছে না, যেহেতু অক্সিজেনের 8, ফলে 6 প্লাস একযোজী মৌল নর্মালি গ্রুপ 1 আর গ্রুপ 17 যারা আছে তারা, তো এই গ্রুপ 1-এর ক্ষেত্রে যে হাইড্রোজেন আছে 2টা,
তাহলে যোগ করলে কত হয় 4, 4 মানে কি একটা S 3টা P, sp3। তেমনি এটারও দেখবে sp3, এটারও দেখবে sp3, তিনটাই। তো sp3 ক্ষেত্রে নর্মালি আকার হয় চতুস্তলকীয়, এটারও নিয়ম চতুস্তলকীয়। কোন ক্ষেত্রে জানো? যে ক্ষেত্রে কোনো মুক্তজোড়ী ইলেকট্রন থাকবে না, কেন্দ্রীয় পরমাণু কোনো মুক্তজোড়ী ইলেকট্রন থাকবে না। যেমন কার্বনের 4টা ইলেকট্রন 4টা হাইড্রোজেনের সাথে গেছে, ফলে কার্বনের আর কোনো মুক্তজোড়ী ইলেকট্রন নাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আকার হবে চতুস্তলকীয় আর কোণ হবে 109.5 ডিগ্রি, হ্যাঁ, যেটা হলো এর হয়। কিন্তু এই ক্ষেত্রে এই কোণগুলা এদের চতুস্তলকীয় আকার হয় না, এদের কোণও এত হয় না। চতুস্তলীয় আকার নর্মালি এই যে এরকম 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 এরকম, ঠিক আছে। এই যে এই ক্ষেত্রে এই কোণ প্রতিটা কোণে 109 ডিগ্রি, এটা হলো মিথেনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে একটা করে এইচ, একটা করে এইচ, একটা করে এইচ, একটা করে এইচ, ঠিক আছে। এই যে সরাসরি এটা হলো সিগমা বন্ধন, মানে সি দিয়ে যদি আমি দেখাই তাহলে এটা এইচ, এটা এইচ, এটা এইচ, এটা এইচ, এই বন্ধনটা এই যে এটা মানে অরবিটাল যে সংকরিত হয়েছে। সংকরণ নিয়ে আমাদের একটা বেসিক থেকে একদম বিস্তারিত একটা ভিডিও আছে, ওটা তোমরা দেখতে পারো। তাইলে এই ক্ষেত্রে দেখো 109 ডিগ্রি হলো, এটারও নর্মাল নিয়ম। কিন্তু এর ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে অক্সিজেন এরকম একটা, ফলে এর একটা হাইড্রোজেন এর মতো চারদিকে নেই, ঠিক আছে। কিন্তু চারদিকে কিন্তু এই আছে, এই যে, কারণ এইটা একটা ছিল, এখানে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রনটাই কিন্তু অরবিটালের মধ্যে আছে, আর এটা হলো কি বন্ধনজোড়। তো এই মুক্তজোড় নর্মালি বেশি বিকর্ষণ করে, মুক্তজোড় বেশি বিকর্ষণ করবে, ফলে এই বিকর্ষণের কারণে আবার এই দিকে বিকর্ষণ করবে, ফলে এই দিকে আর আলো চাপে আসবে, ফলে এদের বন্ধন কিন্তু নর্মালি 104 ডিগ্রি হয়, ঠিক আছে। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে এই আর একটা মুক্তজোড় থাকে। তো তোমরা জানো ভিএসিপি এর তথ্য মানে কি, লন পেয়ার গ্রেটার দেন লন পেয়ার, বোন পেয়ার, ঠিক আছে। লন পেয়ার সব থেকে বেশি বিকর্ষণ করে। যেমন দেখো এখানে দুইটা লন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন, ফলে এদের বিকর্ষণ সব থেকে বেশি, ফলে এরা সব থেকে আকার কম হবে 104। এর কিন্তু একটা লন পেয়ার, ফলে এর লন পেয়ার বা মুক্তজোড় কিন্তু বিকর্ষণ হইতেছে না, কারণ দুইটা মুক্তজোড় নেই, শুধু একটা মুক্তজোড়, ফলে এর শুধু মুক্তজোড় বন্ধনজোড় হইতেছে। বন্ধনজোড় তো মুক্তজোড় থেকে কম, ফলে এর কোনটা এত বেশি চাপ খায় না, ঠিক আছে। 100 নর্মালি 7 হয়, এর হলো 107, কিন্তু এর ক্ষেত্রে কত 109। তাহলে এইটা হলো কারণ, ঠিক আছে, যে মুক্তজোড় বন্ধনজোড় এটা থাকে। তো তোমাদের যে কোনো মৌলের ক্ষেত্রে একটা বই দেখবে, একটা ছক আছে, sp হইলে নর্মালি কীরকম হবে, sp2 হইলে কেমন হবে, sp3 হইলে কেমন হবে, এই আকারগুলো যেগুলো আছে ওগুলো তোমরা ওইখান থেকে এক্সাম্পল সহ ওইটা অনেক ভালো করে তোমরা একটু দেখে নেবা, ঠিক আছে। ওইটা কিন্তু আসে সংকরণ থেকে, এগুলো আসে সংকরণ থেকে, এমসিকিউ আসে। তারপরে এই যে এইটা আসে, তারপর কার্বনের যদি একক বন্ধন থাকে তাহলে কি sp3, কার্বন দ্বিবন্ধন থাকলে sp2, কার্বন 3 বন্ধন থাকলে sp, ঠিক আছে। তোমরা একটু দেখবা। তারপরে যে পাই বন্ধ, নিচে কয়টি পাই বন্ধন আছে, কয়টি সিগমা বন্ধন আছে, হ্যাঁ, কোন কার্বন কী সব সংকর অরবিটাল কী আছে না আছে, তোমরা এগুলো একটু ভালো করে একটু দেখবা সংকরণ থেকে। আচ্ছা, তাহলে সংকরণ এটা হলো গেল। এরপরে আসো কোনটা, হাইড্রোজেন বন্ধন থেকে ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বন্ধন নর্মালি কি, হাইড্রোজেনের সাথে যদি তোমার কী থাকে, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই 3টা মৌল যদি যুক্ত থাকে, 3টা মৌল হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, যেই যৌগ গঠন করবে, ওই রকম এক বা একাধিক যৌগ যখন কাছে আসবে, তখন একটা নেগেটিভ প্রান্ত আর একটা পজিটিভ প্রান্ত, ঠিক আছে, আরেকটি পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত, পজিটিভ নেগেটিভের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে। এইটাই বলে কি, এইটাই বলে হাইড্রোজেন বন্ধন। যেমন পানি তুমি যদি আঁকাও, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এরকম করতে একটা সিকল আছে। তো এই যে একটা নেগেটিভ প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত, মাঝখানে একটা দুর্বল বন্ধন থাকে, এটা হলো হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন পানিতে আছে, এই জন্য পানি কি নর্মালি তরল হয়, কিন্তু হাইড্রোজেন বন্ধন নর্মালি এই যে এয়ার নাই, ফলে এর মধ্যে কি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল আকর্ষণ করে, ঠিক আছে, কারণ সালফার তো আর নেগেটিভ না। তো এই যে পানি, এই জন্য তোমার একটা এমসিকিউ এই খ নম্বরে আসে অনুধাবনমূলক, যে পানি তরল হলেও যে H2S হাইড্রোজেন সালফাইড যেটা আছে, এটা গ্যাস কেন? কারণ পানির ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন আছে, হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন নাই, সেই ক্ষেত্রে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে, ফলে অণুগুলোকে অনেক দূরে থাকে, ফলে ওরা গ্যাসীয় হয়। এটা একটা রিজন। তারপর নর্মালি যে হাইড্রোজেন HF, এই ক্ষেত্রেও এরও কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে, ফলে বাকি যেগুলো আছে, যেমন দেখো HF, HCl, HBr, HI, এই 4টার মধ্যে সব থেকে এর শুধু হাইড্রোজেন বন্ধন থাকে। এর হাইড্রোজেন বন্ধন থাকা কি, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি। কিন্তু নর্মালি বাকিগুলোর ক্ষেত্রে গ্রুপ 17 যে নর্মালি হ্যালাইড যৌগগুলো আছে, গ্রুপ 17 যে হাইড্রাইড যৌগগুলো আছে, মানে গ্রুপ 17 মৌলগুলো একটা
হাইড্রোজেনের সাথে যুক্ত হবে এই এরা, এদের নর্মালি যত পারমাণবিক ভর বাড়ে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বাড়ে। তাহলে সেই অনুযায়ী এর ভর তো সবথেকে বেশি, তাই না? আয়োডিন আছে সবথেকে ভর বেশি, তাহলে এর গলনাঙ্ক সবথেকে বেশি হওয়ার কথা, স্ফুটনাঙ্ক সবথেকে বেশি হওয়ার কথা। এরপর হাইড্রোজেন ব্রোমাইডের বেশি, তারপর কি HCl, আর সবথেকে কম হওয়ার কথা ছিল HF, কিন্তু HF-এর সবথেকে বেশি, কারণ এর কি ওই যে হাইড্রোজেন বন্ধন থাকে। তো তোমরা এই স্ফুটনাঙ্কের ক্রমটা একটু মনে রাখবা। নর্মালি উপর থেকে নিচে গেলে গ্রুপ 17-র ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে ভর বাড়ে, ভর বাড়ার কারণে স্ফুটনাঙ্ক বাড়ে, সেই অনুযায়ী HI এর সবথেকে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এই ক্ষেত্রে কী হয়ে যায়, সবথেকে বেশি কার হয়, এর হয়, HF-এর সবথেকে বেশি হয়, তারপরে বাকি নর্মাল নিয়ম মানে হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে? সবথেকে যেহেতু ভর বেশি এর, কিন্তু হাইড্রোজেন বন্ধন HF থাকার কারণে এর আলো বেশি হয়। তো এটা হলো স্ফুটনাঙ্কের কম, ঠিক আছে? এটাকে নর্মালি মনে রাখবা তোমরা। তাহলে হাইড্রোজেন বন্ধন এটা গেলো। তারপর আরও আসছে যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। দেখো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কী হইতেছে, দুইটা পৃথক পৃথক যৌগ যারা ওদের ক্ষেত্রে হইতেছে, যেমন প্যারানাইট্রোফেনল। দেখো প্যারানাইট্রোফেনল এখানে একটা আছে, এর থেকে এর বিপরীত অবস্থানে এখানে OH গ্রুপ আছে, এখানে NO2 গ্রুপ। তো এই দুইটার মধ্যে নিজেদের মধ্যে হইতে পারবে না, নিজেদের মধ্যে যদি হইতো ওইটা হলো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হইতো। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কাদের ক্ষেত্রে হয়, যে অর্থোনাইট্রোফেনল আছে, অর্থোনাইট্রোফেনল এইটা, এই ক্ষেত্রে একটা অক্সিজেনের সাথে এই একটা হাইড্রোজেনের ক্ষেত্রে কি বন্ধন গঠিত হয়, হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, এটা হলো অর্থোনাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে কী হয়, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। কিন্তু প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে আন্তঃআণবিক বা আরেকটা যৌগের সাথে, যত প্যারা গ্রুপে থাকবে সবগুলো আন্তঃআণবিক হয়, কিন্তু অর্থ অবস্থানে যেটা থাকে গেলে কী হয় তোমার অন্তঃআণবিক। তেমনি অর্থ বেনজোইক অ্যাসিড যে আছে, অর্থোনাইট্রো বেনজোইক অ্যাসিড, অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড যেটা আছে, এই ক্ষেত্রে কী হয় জানো, এই ক্ষেত্রে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এইখানে একটা অক্সিজেনের সাথে এখানে একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, ফলে এই যে হাইড্রোজেনটা আছে এটা কিন্তু কী হয়ে যায়, H+ হিসেবে ত্যাগ হয়ে যায়। ফলে এই যে অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড যার মধ্যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হইতেছে, সেই তার কি অম্লধর্মতা বেশি নর্মালি, ঠিক আছে? কারণ সে হাইড্রোজেন ত্যাগ করে, হাইড্রোজেন বন্ধন এটাই গেল নর্মালি। তো আরেকটা আছে যে তুতে তোমরা জানো না, কপার সালফাইড ইন্টু 5 অণু পানি, তুতের ক্ষেত্রে কী হয়, 5 অণু পানি। তো তুতের ক্ষেত্রে নর্মালি তোমার বলা যায় যে তুতের ক্ষেত্রে কয় ধরনের বন্ধন আছে, এখানে কিন্তু 4 ধরনের বন্ধনই আছে, ঠিক আছে? সমযোজী বন্ধন আছে, আয়নিক বন্ধন আছে, সন্নিবেশ সমযোজী বন্ধনই আছে, আবার কি হাইড্রোজেন বন্ধন আছে, 4 ধরনের বন্ধন আছে। তো এখানে নর্মালি 4টা পানি আছে, 4টা পানি তোমার কপারের সাথে ডিরেক্ট সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত থাকে, ঠিক আছে? কিন্তু 5 নম্বর যে পানি সেটা যে কপার পানির সাথে আর সালফেটের সাথে বন্ধন গঠন করে। এই জন্য নর্মালি তুমি যদি কম তাপমাত্রা দাও, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দাও, তাহলে 4টা পানি সরে যায়। কিন্তু 5 নম্বর পানিটা সরে যাওয়ার জন্য তোমার আরও বেশি 200-এরও অধিক 250 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো তাপমাত্রা দেওয়া লাগে, ঠিক আছে? তুতের ক্ষেত্রে এটা। তেমনি আবার তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড, তোমার বলতে পারে এখানে কী কী বন্ধন আছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো নর্মালি কী বন্ধন, প্রথমে একটা NH3 মধ্যে সমযোজী বন্ধন, একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন, কারণ আমরা সংকরণে দেখলাম সংকরণ কনসেপ্টটাই কিন্তু সমযোজী বন্ধনের, ঠিক আছে? সংকরণ তোমরা যা কিছু দেখো সব সমযোজী বন্ধনের মধ্যেই এগুলো কিন্তু। তাহলে NH3 এখানে কী আছে, একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে 3টা সমযোজী বন্ধনে গঠিত। তো এইটা আবার একটা হাইড্রোজেন প্লাসের সাথে কি সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত, NH4+, কারণ হাইড্রোজেনের নর্মালি কোনো ইলেকট্রন নাই, কিন্তু আমরা জানি NH-এর এই যে নাইট্রোজেনের কি একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে এই মুক্তজোড় ইলেকট্রনটা সে কী করবে, অ্যারে দিয়ে দিবে। তো এই দুইটা ইলেকট্রন তখন অ্যারো হবে, এই দুইটা ইলেকট্রন আবার অ্যারো হবে। দুইজনের মধ্যে একজন যদি ইলেকট্রন দেয় আর আরেকজন যদি ইলেকট্রন না দেয়, বাট তাও তারা দুইজন ইলেকট্রনটা ব্যবহার করতে পারতেছে, তাহলে ওটা হলো সন্নিবেশ সমযোজী। তাহলে এটা হলো কি, এটা আরেকটা বন্ধন গেল, প্লাস এই Cl মাইনাসের সাথে যুক্ত হয় NH4Cl। তার মানে NH3-তে 3টা সমযোজী বন্ধন আছে, ওই NH3 একটা হাইড্রোজেনের সাথে NH4, তার মানে 3টা সমযোজী আর একটা সন্নিবেশ, আর এটার সাথে একটা আয়নিক মানে NH4Cl হইল, ঠিক আছে? তোমাদের যদি আরেকটা MCQ দেখাই, আচ্ছা এই MCQটা দেখো যে টেট্রাঅ্যামিন কপার ক্লোরাইড যেটা আছে, এই যোগে মোট কতটি বন্ধন আছে, ঠিক আছে? এটা MCQ কিন্তু আসছে, কোন জন্য বোর্ডে আসছে। তো নর্মালি তুমি দেখো এখানে দেখো NH3 কিন্তু কয়টা আছে, 4টা। তো একটা NH3-তে তুমি যদি যাও তাহলে দেখবে যে 3টা সমযোজী, কারণ একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেন, এই যে এরকম 3টা সমযোজী বন্ধন না, ফলে NH3-তে 3টে কী আছে, সমযোজী বন্ধন আছে, 3টে সমযোজী, ঠিক আছে? এখানে দেখো NH3 কয়টা আছে, 4টা না, ফলে 4 × 3, তার মানে 12টি সমযোজী। এখন এই যে কপার, এই কপারের দেখবা যে কপার নর্মালি
এই কপারের এখানে 1 2 3 4 চারটার মধ্যে এখানে কিন্তু তোমার কি আছে NH3 যেতেছে। তোমরা জানো যে NH3 এর কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে, ঠিক আছে। তো এই মুক্তজোড় ইলেকট্রন সে কি যে কপারের সবার ডি অরবিটালে যে ফাঁকা আছে সে ফাঁকা ডি অরবিটালে 4টা NH3 ফাঁকা ডি অরবিটালের মধ্যে দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন। তোমরা আমি বলছিলাম যে সন্নিবেশ সমযোজী বন্ধন কি জাস্ট একজনে 2টা ইলেকট্রন দেবে, ঠিক আছে, আরেকজন কোনো ইলেকট্রনই দেবে না। তো এখানে কপার নর্মালি কপারের এর থাকেই, তো কপারের নর্মালি 4টা ফাঁকা ডি অরবিটালে কী হয় যে 4টা NH3 অ্যাড হয়, ওদের যে মুক্তজোড় ইলেকট্রনটা দেয়, ফলে এখানে 4টা কী হইতেছে সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ সমযোজী হইতেছে, ঠিক আছে। আর এইটা দেখো 4টায় সন্নিবেশ হইতেছে, আর এই যে দেখো 2টা ক্লোরিন, এই টোটাল এইটার সাথে 2টা আয়নিক বন্ধন গঠন করতেছে, ফলে 2টা কি আয়নিক। তার টোটাল বন্ধন এখানে কয়টা দেখো, এখানে হলো 12টা, কারণ একটা অ্যামোনিয়াতে 3টা থাকে, যেহেতু 4টা অ্যামোনিয়া 3 4 12টা, এই 12টা এখানে সমযোজী বন্ধন। আবার এই 4টা অ্যামোনিয়া কপারের সাথে যুক্ত আছে 4টা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে, মানে 12 প্লাস কত 16, আর এই 2টা ক্লোরিন এটার সাথে 2টা আয়নিক বন্ধন মানে 18, মানে টোটাল 18টা বন্ধন আছে। এটা দেখবে কোন জানি বোর্ড পরীক্ষায় আসছে, টোটাল বন্ধন 18টি, ঠিক আছে। 12টা সমযোজী, 4টা সন্নিবেশ আর 2টা কি আয়নিক। তেমনি NH4Cl এর ক্ষেত্রেও কি NH3-তে 3টা সমযোজী, NH3-র সাথে একটা হাইড্রোজেন আয়ন, একটা সন্নিবেশ, আর NH4-এর সাথে একটা ক্লোরিন, একটা আয়নিক, তার মানে সন্নিবেশ সমযোজী আয়নিক 3টা আছে। এই ক্ষেত্রে কি সন্নিবেশ সমযোজী আয়নিক। কিন্তু তুতে যেটা আছে কপার সালফেট 5 পানি, এক্ষেত্রে ওই ক্ষেত্রে 3টা বন্ধন আছে, সাথে হাইড্রোজেন বন্ধনও আছে, ঠিক আছে। তো এই বন্ধন কী কী বন্ধন আছে এটা কিন্তু তোমাদের MCQ আসে। তাহলে এটাই গেল। এবার আমরা আসো, তো আমাদের 3 অধ্যায় মোটামুটি সব শেষ যা আছে। এবার আসো 4 অধ্যায়, অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে 2টা সিকিউ থাকবে। তোমাদের সিকিউ টপিক যদি বলি যে বাফার দ্রবণ থেকে একটা তুমি পাবা, আরেকটা হলো যে এখানে কেপিকেসি লাসাতির নীতি, হ্যাঁ, এগুলা থেকে তুমি একটা পাবা। তো প্রথমে আসো যে বিক্রিয়ার হার দেবো। আচ্ছা, প্রথমে তোমাদের অ্যাটম ইকোনমি আছে, অ্যাটম ইকোনমি লাগে না, নর্মালি 13টা মূলনীতি আছে। অ্যাটম ইকোনমি মানে নর্মালি কি যে বজ্র পদার্থ কম উৎপাদন করবো, সবুজ পদার্থ বেশি উৎপাদন করবে, এই যে এটা তোমরা 13টার হেডলাইনগুলো একবার করে পড়তে পারো। তারপর আছে ওটা হলো গ্রিন কেমিস্ট্রি, ঠিক আছে, গ্রিন কেমিস্ট্রি এটা যে 13টা মূলনীতি আছে গ্রিন কেমিস্ট্রির, আর তোমার ওই যে হেডলাইনগুলো পড়তে পারো। তারপর আসে অ্যাটম ইকোনমি, একটা টপিক আছে অ্যাটম ইকোনমি, একটু MCQ আসার মতো। অ্যাটম ইকোনমি এটা একটু জানো। অ্যাটম ইকোনমি নর্মালি কি দেখো, তুমি মেইন যে যৌগটা পাইতেছো, তুমি মেইন যেই যৌগটা চাও সেই যৌগ ভাগ টোটাল যৌগ, ঠিক আছে। তুমি দেখবে যে ম্যাক্সিমাম তোমার বিক্রিয়াগুলোতে তুমি যেই যৌগটা চাও, যেই যৌগ চাওয়ার জন্য তুমি একটা বিক্রিয়া ঘটাইতেছো, তুমি কিন্তু সেই যৌগ শুধু পাও না, তার সাথে একটা বাই প্রোডাক্ট বা অতিরিক্ত একটা দ্রব্য পাও। যেমন আমি যদি তোমার দেখাই যে NaOH প্লাস HCl, ঠিক আছে, এখান থেকে তোমার NaCl তোমার তো লাগবে লবণ, এই পানিটা যে উৎপন্ন হয়েছে এটা কিন্তু তোমার লাগে না, ঠিক আছে। তো তোমার বলবে যে তুমি যে লবণটা পাইছো, তুমি টোটাল কত শতাংশ লবণ পাইছো, মানে টোটাল জিনিসগুলোর মধ্যে লবণ কত শতাংশ পাইলা, হ্যাঁ, তোমার উৎপাদনের হার কত, তোমার NaCl এর তখন ভর কত 58.5, আর টোটালের মধ্যে কত পাইছো 58.5 পাইছো, প্লাস পানি পাইছো না 18। তো এই টোটাল যা পাইছো তার মধ্যে তোমার মেইন প্রোডাক্টে কত পাইছো, এই জন্য মেইন ভাগ টোটাল, এটা হলো ইন্টু 100%, এটা হলো অ্যাটম ইকোনমি, ঠিক আছে। যেই যৌগটা বলবে সেই যৌগের সাথে অতিরিক্ত দেখবে যে আরও একটা যৌগ উৎপন্ন হইতেছে, তো এই 2টা যৌগর নিচে লিখবা, আর উপরে তুমি মেইন যে যৌগটা চাও বা প্রশ্নে যে যৌগ আছে সেইটার ভর, ঠিক আছে, ইন্টু 100, এটা হলো অ্যাটম ইকোনমি গেল। এবার আসে বিক্রিয়ার হার। নর্মালি যদি আমি একটা বিক্রিয়া দেখাই N2 প্লাস H2 এর আগে 3 উভয়মুখী বিক্রিয়া 2NH3, এটা একটা বিক্রিয়া, এটা ΔH কত -92 কিলোজুল, ঠিক আছে। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ ΔH নেগেটিভ আছে। তো তাপ উৎপাদী বিক্রিয়া তোমার বলছে যে এই বিক্রিয়ার হার কেমনে বের করবা জানো, এই বিক্রিয়ার হার এই যে তোমার N2/dt, N2 মানে ঘনমাত্রা পরিবর্তন, আর dt মানে সময় পরিবর্তন, ঠিক আছে। হয়তো প্রথমেই দেখবা যে এটার ঘনমাত্রা ছিল 10 মোলার, 5 সেকেন্ড পরে এর ঘনমাত্রা হয়ে গেল 5 মোলার, তাহলে ঘনমাত্রা পরিবর্তন হলো 5, আর 5 সেকেন্ডে মানে 0 সেকেন্ড প্রথমে ছিল, পরে 5 সেকেন্ড মানে কত 5। তো এটা হলো কি বিক্রিয়ার হার, ঠিক আছে, যে ঘনমাত্রা পরিবর্তন আর কত সময় পরিবর্তন হচ্ছে এটার নিচে ইন্টু দেখো এটার আগে কিন্তু 1 আছে না, আচ্ছা এটার আগে 1 মানে 1/1, এটা হলো মোল সংখ্যাটা নিচে যাবে, হ্যাঁ। আর দেখো যেহেতু এটা বিক্রিয়ক তুমি একটা জিনিসের পার্থক্য কেমনে বের করো, শেষ মাইনাস আদি, তাই না। তাহলে এর ঘনমাত্রা তো আমরা জানি বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমে আর উৎপাদের ঘনমাত্রা বাড়ে,
কারণ সাম্য অবস্থায় তো তুমি এইটা কয়েক মোল নিছো, এটা কয়েক মোল নিছো, এই তো এখনও পাও নাই। এই দুইটারে তুমি বিক্রিয়া করাইতেছো, এখনও তুমি উৎপাদ কী উৎপন্ন হইতেছে জানো না। তুমি বিক্রিয়া শুরু করলা, তখন এই দুইটা আস্তে আস্তে বিক্রিয়া করে আমার এইটা তৈরি করতেছে, আস্তে 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 বিক্রি করতেছে। তার মানে এরা আস্তে আস্তে শেষ হইতেছে, এরা আস্তে আস্তে তৈরি হইতেছে। ফলে এর দেখো, এর হলো প্রথমে 10 ছিল, পরে 5, কিন্তু তুমি নর্মালি বিয়োগ কী করো, শেষ মাইনাস আদি করো না। তার মানে তুমি যদি শেষ মাইনাস আদি পরিবর্তন তুমি করো, শেষ মাইনাস আদি, তো শেষ মাইনাস আদি তুমি যদি করো, তুমি তো নেগেটিভ পাবা। এই নেগেটিভটা ঠিক করার জন্য আগে আমরা একটা নেগেটিভ দিই, ঠিক আছে? বিক্রিয়কের ক্ষেত্রে নেগেটিভ, বাকি নেগেটিভ। এই যে দেখো 3 মোল মানে 1/3, ঠিক আছে? তারপর এই যে আবার ঘনমাত্রা পরিবর্তন, মানে হাইড্রোজেনের ঘনমাত্রা পরিবর্তন, একটু সময়ের পরিবর্তন। সময় উৎপাদ তো আবার কি সময়ের সাথে সাথে বাড়ে, ফলে উৎপাদ প্রথমে 0 ছিল, পরে 5 সেকেন্ড পর দেখবো যে এটা 5 হয়ে গেছে, ঠিক আছে? উৎপাদ আস্তে আস্তে বাড়তেছে, তো এই জন্য ওখানে মাইনাস দেওয়ার দরকার নেই। এই যে 1/বাই কি, এই যে n3 ঘনমাত্রা পরিবর্তন বাই কত, ঘনমাত্রা পরিবর্তন বাই সময় পরিবর্তন, ঠিক আছে? তো এইটা হলো যে তোমার একদম সূত্র, যেহেতু এখানে কি 1/1 এটা দেওয়া লাগবে না, এই জন্য এটা শুধু আগে মাইনাস। তো এই যে এটা ঠিক আছে? তোমার যে কোনো একটা, এটা হলো সমান চিহ্ন, এটা মাইনাস সমান চিহ্ন, এটার আগে তো মাইনাস হবে, মানে এইটা সমান এইটা সমান এইটা তুমি লিখতে পারবা, ঠিক আছে? এইটা সমান এইটা সমান এইটা, এই তিনটা যে কোনো একটা। তো তোমার দুইটার মধ্যে যে কোনো একটার যদি দেওয়া দেয়, তাহলে আরেকটা তুমি পারবা। তোমার হয়তো সাপোজ অ্যামোনিয়া এর মানে ঘনমাত্রা পরিবর্তনে এত সেকেন্ডে দেওয়া থাকলো, তোমার বললো যে নাইট্রোজেনের বিক্রিয়ার হার বের করো। তো নাইট্রোজেনের বিক্রিয়ার হার মানে কি, এই যে N2 + DT, এটা সমান তুমি কি লিখতে পারবা, যে হাফ N/2 DT, তাই তো? এটা সমান এটা লিখতে পারবে, এখানে মাইনাস। তো তোমার বলছে নাইট্রোজেনের হার বের করতে বলছে, তো নাইট্রোজেনের হার এটা সমান তুমি কি লিখতে পারবে, যে এটা জাস্ট মাইনাস দিয়ে মাইনাসটা এই পাশে বার করে দেবা, গুণ করে দেবা, তাহলে তুমি পাবা, ঠিক আছে? তুমি এরকম একটা থেকে আরেকটা তুমি পাবা। তোমার যদি এইটা বের করতে বলে, এইটা তোমার যদি এইটার মান দেওয়া থাকে, এইটা চাই, তাহলে এই দুইটা পাশাপাশি নেবা। তোমার যদি এইটার মান দেওয়া থাকে, এইটা চাই, তাহলে এই দুইটা পাশাপাশি নেবা। আগের চিহ্নগুলো জাস্ট এই হাফ দিয়ে এই পাশে গুণ করে দেবা, ঠিক আছে? কারণ বিক্রিয়ার হার এইটা, এর সাথে যে হাফ আছে ওটা না। তো এটার মান দেওয়া থাকলে হাফ দিয়ে এই পাশে গুণ করে দেবা, এই পাশে করে দেবা, তো এইটা তুমি সিঙ্গেল বের করবা। এটা হলো বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার একক মোল পার লিটার, বা বড় হাতের মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে? বা বড় হাতের M পার সেকেন্ড, নর্মালি সেকেন্ডে দেওয়া থাকে, বা পার মিনিট, বা যা কিছুই, মানে একটা সময়, ঘনমাত্রা বাই সময়, ঠিক আছে? ঘনমাত্রা বাই সময়, এটা হলো বিক্রিয়ার হার। এখন এই বিক্রিয়ার হার আরেকটা লাগে, দেখো একটা আছে বিক্রিয়ার হার দেবো। এটা নর্মালি কেমন, বিক্রিয়ার হার, এগুলো তো এত ডিটেলসে বলা যাবে না। বিক্রিয়ার হার সমান লিখতে পারবা K/C, এটা হলো ঘনমাত্রা, ঠিক আছে? এটার উপরে একটা N, এই Nটা হলো কি জানো, এই Nটা হলো বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম সম্পর্কে তোমাদের আবার তো বেশি কিছু জানার নেই, বেশি তেমন তোমাদের কিছু লাগে না এগুলা, ঠিক আছে? এগুলো ভর্তি পরীক্ষায় লাগে। তাহলে বিক্রিয়ার হার নর্মালি এটা হলো বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার সমান কে হলো কি জানো, বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক, ঠিক আছে? তো তোমার এই বিক্রিয়ার হার ধ্রুবক। এখন প্রথম ক্রম বিক্রিয়ার ক্রম নর্মালি N এর মান যদি 1 হয়, তাহলে প্রথম ক্রমের বিক্রিয়া বলতে বোঝাইতেছে যে বিক্রিয়াটার হার হয়তো দুইটা বিক্রিয়ক দেয়া থাকবে, দুইটা বিক্রিয়কের মধ্যে একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। মানে একটা বিক্রিয়কের ঘনমাত্রা জাস্ট, এর আগে আমরা দেখলাম যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করতেছে, হয়তো শুধু নাইট্রোজেনের ঘনমাত্রার উপরে বিক্রিয়ার হার নির্ভর করবে। তার মানে তুমি যদি নাইট্রোজেনের ঘনমাত্রা বাড়াও, তাহলে বিক্রিয়ার হার বাড়বে, নাইট্রোজেনের ঘনমাত্রা কমাও, বিক্রিয়ার হার কমবে। হাইড্রোজেনের তুমি বাড়াও কমাও, ওটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? N1 মানে ওইরকম, যে প্রথম ক্রমের বিক্রিয়া মানে জাস্ট একটা বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ করলে বিক্রিয়ার ঘনমাত্রা চেঞ্জ হবে, মানে বিক্রিয়ার হার একটা বিক্রিয়কের উপর নির্ভর। যদি 2 হয়, তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, এই ক্ষেত্রে কি দুইটা বিক্রিয়কের কি বিক্রিয়ার হার চেঞ্জ করবে, ঠিক আছে? আর N এর মান যদি 3 হয়, তাহলে তৃতীয় ক্রমের বিক্রিয়া। এইটার মান যদি 0 হয়, তার মানে কি শূন্য ক্রমের বিক্রিয়া। তো তোমাদের নর্মালি এই তিনটা, শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, এটা অনেক টাইমে আসে। আচ্ছা, এটা জাস্ট এককটা তোমার লাগে, যে শূন্য ক্রমে একটা শূন্য ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবক একক কি, তাহলে হার ধ্রুবক কে সমান এটা না, কে, তাহলে এটা হবে কে সমান তাহলে কি বিক্রিয়ার হার, আর নিচে কি হয়ে যাবে, যে এই যে C, এইটার উপরে N, বিক্রিয়ার হার, ঠিক আছে? তার মানে বিক্রিয়ার হার ধ্রুবক সমান কি লিখতে পারবা তুমি, বিক্রিয়ার হার ধ্রুবক সমান বিক্রিয়ার হার বাই এই যে ঘনমাত্রার উপরে N। তোমার যদি এখন বলে যে প্রথম ক্রম
ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের একক, হার ধ্রুবকের একক, ঠিক আছে। অ্যান্ড প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের একক, দেখো বিক্রিয়ার হারের একক তো তুমি জানো, অল টাইম কি বড় হাতের মোল পার সেকেন্ড, বড় হাতের এম মানে কিন্তু আবার মোল পার লিটার, ঠিক আছে, মোল পার লিটার, ঠিক আছে। বড় হাতের এম মানে মোল পার লিটার আর পার সেকেন্ড, এটা হলো বিক্রিয়ার হার, সবসময় কখনো চেঞ্জ হবে না, যে মোল পার সেকেন্ড। দেখো তো প্রথম ক্রমের বিক্রিয়ার যদি আমি হার ধ্রুবক কে সমান বের করি, তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে এন এর মান কত 1, ঠিক আছে। তাহলে এন সমান যদি আমি 1 বসাই, তাহলে এখানে সি তো সি থাকে, তাই না। তাহলে সি এর সি এর একক কী, বড় হাতের এম মোলার, আর উপরে বিক্রিয়ার হার তো যে মোল পার সেকেন্ড এটাই আছে, তাহলে এটা সমান কী বের হবে, সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তো আমরা প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবক এটা। যদি শূন্য ক্রমের বলি, শূন্য ক্রমের ক্ষেত্রে একক কী হবে জানো, এই যে উপরে কি মোলার পার সেকেন্ড, আর নিচে দেখো শূন্য ক্রম, এনুকাল যদি 0 হয় তাহলে ঘনমাত্রার উপরে 0 মানে কি 1, তার মানে এখানে 1, তার মানে কি মোল পার সেকেন্ড এটাই। আর যদি দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে বলি, দ্বিতীয় ক্রমের এই ক্ষেত্রে কী হবে, মোলার পার সেকেন্ড বাই কি দ্বিতীয় ক্রম, মানে এন এখন 2 না, এখানে সি মানে কি, সি এর একক কী, মোলার, এটার উপর 2, তাই তো, কারণ এটার একক তো মোলার, 2 যদি হয় তার মানে সেকেন্ড ইনভার্স পার মোলার, মানে কি মোলার ইনভার্স সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। এই মোলার মানে কিন্তু কিছু মোল পার লিটার, মোল পার লিটার, এইটার উপরে ইনভার্স, এই সেকেন্ডের উপরে ইনভার্স, মানে কি লিটার পার মোল পার সেকেন্ড, ঠিক আছে। এটা কি বের হবে, মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা হলো পার সেকেন্ড। তার মানে প্রথম ক্রমের ক্ষেত্রে পার সেকেন্ড, শূন্য ক্রমের ক্ষেত্রে কী হইতেছে, যে মোলার পার সেকেন্ড বা মোল পার লিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে কী হইতেছে, দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে লিটার পার মোল পার সেকেন্ড। তো এককগুলো চাই, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম। তো তুমি সিম্পল জাস্ট বিক্রিয়ার হারের একক ভাগ এই যে মোলার আছে, মোলার উপর যদি শূন্য ক্রম বলে তাহলে এম এর উপরে 0, যদি প্রথম ক্রম বলে তাহলে এম এর উপর 1 মানে এম কাটা, আর যদি দ্বিতীয় ক্রম বলে তাহলে স্কোয়ার, মানে কি সেকেন্ড ইনভার্স মোলার ইনভার্স, ঠিক আছে। এটা তোমরা বের করতে পারবা। তো এটা গেলো বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার থেকে আর বেশি কিছু তেমন আসে না, তোমাদের এসিতে বেশি কিছু আর আসবে না। আর এরপরে আসো, তাহলে বিক্রিয়ার হার বিক্রিয়ারই গেল। এবার দেখো বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপিকেসি। কেপিকেসি ক্ষেত্রে তোমরা জানো, কেপিকেসি ক্ষেত্রে সূত্র জানো যে কেপিকেসি থেকে আর তেমন কি, কেপিকেসি যে কেপি সমান কি, সাপোজ এই যে এইটা আছে, এই যে এইটার ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখাই, এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপিকেসি কী হবে, এই বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ যেটা কি পার্শিয়াল প্রেশার অফ NH3, এটার উপর কি 2 আছে না, মানে স্কোয়ার, বাই বিক্রিয়ক পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ইন্টু পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন, হাইড্রোজেন 3টা না, মানে 3 কিউব, ঠিক আছে। এটা হলো পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ। কারণ আংশিক চাপ কেমন বের করে, আংশিক চাপ বের করে যে মোট চাপ ইন্টু কি মোল ভগ্নাংশ, আর এখানে মোট চাপ তো পি, আর মোল ভগ্নাংশ মানে কি নিজের মোল বাই মোট মোল, নিজের মোল মোট মোল, ঠিক আছে। এই যে নিজের মোট মোল, এটা কিন্তু সাম্য অবস্থায়, অবশ্যই সাম্য অবস্থায়। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, বাকি ক্ষেত্রে তোমরা নিজেরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি প্রথম থেকে দেখাচ্ছি, সবগুলো আমি দেখাবো না, শুধু নাইট্রোজেন এটা কেটে দেখাই, যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, ঠিক আছে, এটা গেল 2 NH3 তৈরি করলো, ঠিক আছে। তো সাম্য অবস্থায় এর হলো 1 মোল, এর নর্মালি 3 মোল সাম্য অবস্থায়, তাই না। তোমাদের এখানে অঙ্কে দেওয়া থাকবে যে এর 5 মোল বা 6 মোল যা দেওয়া থাকবে, ওটা হলো সাম্য অবস্থায় এইটা নেবা, ঠিক আছে। এক্ষেত্রে তুমি এ বা বি ধরতে পারো, এ ধরতে পারো বি, মানে এটা হলো তোমার যেটা দেওয়া থাকবে ওইটা, এটা নর্মালি এ। যদি 5 মোল দেখা যায় সাম্য অবস্থায় 5 মোল নাইট্রোজেন বসে, তাহলে 5 মোল এটা হলো বি, ঠিক আছে। কিন্তু আমি এখানে ধরতেছি যেহেতু এদের 3 মোল 2 মোল এদের এর মধ্যে বিক্রিয়ার মধ্যে দেওয়া আছে, তো ওইটা আমি ধরতেছি, ঠিক আছে। তো সাম্য অবস্থায় 0, কারণ সাম্য অবস্থায় তুমি এদের নিছো, এই তো এখন উৎপন্ন হয় নাই, কারণ বিক্রিয়াই তো হয় নাই, বিক্রিয়া হলে দিয়ে উৎপন্ন করবা। এখন এটা হলো প্রাথমিক অবস্থায়, ঠিক আছে, মানে কেবল তুমি নিছো, এখনও বিক্রিয়া করো নাই, এখন তুমি সাম্য অবস্থায় গেছো, এখন তুমি বিক্রিয়া করবা। তো দেখো এর থেকে আস্তে আস্তে কমবে,
নাইট্রোজেন আস্তে আস্তে কমবে, এটা আস্তে আস্তে কমবে, এই আস্তে আস্তে বাড়বে। ধরলাম এটা আলফা পরিমাণ উৎপন্ন হয়েছে, যেহেতু আগে 2 আছে মানে 2 আলফা, ঠিক আছে। তাহলে এইটা কি ওই আলফা পরিমাণে চলে যাবে, মানে 1 মাইনাস আলফা। আর এটা কি 3 মাইনাস 3 আলফা। দেখো নোটিস করো, এর 1 মোল কিন্তু এর 1 মোলের সাথে বিক্রিয়া করবে না, এর 1 মোল এর 3 মোলের সাথে বিক্রিয়া করে। তাহলে এর ক্ষেত্রে যদি আলফা যায় তাহলে এর কিন্তু শুধু আলফা যাবে না, কারণ এর আলফা সমান না, তাই না? কারণ এর 1 মোলকে ধ্বংস করতে গেলে এর 3 মোল লাগে। তাহলে এর আলফা যদি বিয়োগ হয় তার মানে এর 3 আলফা, এই অনুযায়ী এইটার সাথে একটু গুণ দিয়ে 3 আলফা, ঠিক আছে। তাহলে 3 আলফা এটা গেল, এটা হলো 2 আলফা, ঠিক আছে। এইগুলা হলো এদের সাম্য অবস্থায় মোল, ঠিক আছে। সাম্য অবস্থায় বলতে যদি বিক্রিয়ক হয় তার থেকে মাইনাস হবে, আর উৎপাদ যদি হয় 0 ছিল 0 থেকে প্লাস হবে, এগুলো হলো সাম্য অবস্থায় মোল। তাহলে সাম্য অবস্থায় যদি আমি এর চাপ বের করি, নাইট্রোজেন পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন যদি আমি বের করি, তার মানে সাম্য অবস্থায় মোট চাপ তো পি হয়তো তোমার দেওয়া থাকবে, বলবে যে মোট চাপ পি, ঠিক আছে, মোট চাপ পি। তো এই যে এখন পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন, এটা কী হবে, মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ বলতে কি নিজের মোল বাই মোট মোল, আর নিজের মোল মানে কি 1 মাইনাস আলফা, আর মোট মোল সাম্য অবস্থায় মোট মোল, সাম্য অবস্থায় বিক্রিয়ক দুইটার মোল যোগ প্লাস উৎপাদের মোল। তাহলে তুমি যদি যোগ করো তাহলে কি 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। তাহলে সবগুলো তুমি যদি যোগ করো তাহলে কত পাবা, তাহলে সবগুলো যদি যোগ করো যে 4 মাইনাস 2 আলফা, তাই না? এটাই পাবা তো, 4 মাইনাস 2 আলফা এটা তুমি পাবা। তাহলে এই যে এটা হলো মোট 4 মাইনাস 2 আলফা, ঠিক আছে, এই দুইটা গুণ। তারপর পার্শিয়াল প্রেশার তুমি যদি হাইড্রোজেন বের করো, তাহলে মোট চাপ ইন্টু নিজের মোল, সাম্য অবস্থায় নিজের মোল 3 মাইনাস 3 আলফা বাই মোট কত, এই যে 4 মাইনাস 2 আলফা। পার্শিয়াল প্রেশার অফ যদি আমি অ্যামোনিয়া বের করি তাহলে কি মোট মোল ইন্টু এটা হলো 2 আলফা সাম্য অবস্থায়, আর মোট হলো মাইনাস 2 আলফা, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো এই যে তুমি 1 3 মানে এই যে এই ক্ষেত্রে 1, এই ক্ষেত্রে 3, এর ক্ষেত্রে যে 2 বের করছে এগুলা, এই 1 আর 3 এই ক্ষেত্রে কিন্তু আমি বললাম যে তোমার যদি অঙ্কে দেওয়া থাকে যে 5 মোল আমি নাইট্রোজেন নেই, সেই ক্ষেত্রে অঙ্কের মোল, অঙ্কে যদি দেওয়া থাকে নাইট্রোজেনের ক্ষেত্রে 5 মোল, এটা হলো এই ক্ষেত্রে। কিন্তু তোমার অনেকটা আমি বলে যে সাম্য অবস্থায় 10 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়, তোমার অঙ্কে বলবে সাম্য অবস্থায় 10 মোল অ্যামোনিয়া। দেখো সাম্য অবস্থায় মানে কি, অ্যামোনিয়া তো এটা উৎপন্ন হয় না, সাম্য অবস্থায় 10 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়, মানে 2 আলফা সমান 10 মোল, 2 আলফা সমান 10, তাহলে আলফা সমান কত 5। তাহলে এই অঙ্কে সবগুলোতে 5 তুমি তখন বসাই দেবে, ঠিক আছে। তুমি এমনি আমি যা করছি তাই করবা, তখন অঙ্কগুলো তুমি প্রথমে এই পর্যন্ত যাবা, এই পর্যন্ত যাওয়ার পর বলবা যে এখানে দেওয়া আছে 2 আলফা সমান 10, প্রশ্ন মতে 2 আলফা সমান 10, তাহলে আলফা সমান 5, তাহলে এইগুলা তুমি তখন ইউজ করে নেবা। তাহলে সাম্য অবস্থায় এর মোল পাবা, এই মোল পাবা, এই মোল পাবা, তখন তুমি এখানে বসাই দিয়ে তুমি কি কেপি সমান এই যে পার্শিয়াল প্রেশার অফ NH3 স্কোয়ার পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন কিউব পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন, ঠিক আছে। তো সাম্য অবস্থায় এত আলফা উৎপন্ন হয়, তোমার এটা বলে দেবে, হ্যাঁ, বা তোমার বলবে যে সাম্য অবস্থায় থাকে, সাম্য অবস্থায় 10 মোল নাইট্রোজেন থাকে, তাহলে সাম্য অবস্থায় কি নাইট্রোজেন এটা, তাহলে 1 মাইনাস আলফা সমান 10 মোল, এরকম তোমার এইরকম এই টাইপের হিন্টস দিয়ে দেবে। সাম্য অবস্থায় এত মোল এটা উৎপন্ন হয়, বা তোমার বলবে যে সাম্য অবস্থায় 10 মোল হাইড্রোজেন বিয়োজিত হয়। দেখো হাইড্রোজেন কিন্তু নর্মালি এটা ছিল, আর এটা কিন্তু বিয়োজিত হয়েছে, 3 আলফা বিয়োজিত হয়েছে, নাইট্রোজেন এটা বিয়োজিত হয়েছে, তাহলে 10 মোল হাইড্রোজেন বিয়োজিত হয়, তার মানে 3 আলফা সমান 10। যদি বলে সাম্য অবস্থায় 10 মোল নাইট্রোজেন বিয়োজিত হয়, কারণ এটা উৎপন্ন হবে আর এটা তো বিয়োজিত হবে, 10 মোল হাইড্রোজেন উৎপন্ন হলে 3 আলফা ইন্টু 10 মোল যদি হাইড্রোজেন বিয়োজিত হয়, যদি বলে যে 5 মোল নাইট্রোজেন বিয়োজিত হয়, তার মানে বিয়োজিত হইতেছে এটা, কমে যেতেছে এটা, তার মানে আলফা ইন্টু কি ওইটা, ঠিক আছে, এটা বুঝতেছে তো। আরেকটা আছে যে বিয়োজন মাত্রা মানে কি জানো, যত বিয়োজন হইতেছে বাই নিজের যতটা আছে। দেখো এখানে এর বিয়োজন মাত্রা 3 আলফা, এই 3 আলফা হলো বিয়োজন মাত্রা বাই মোট যত যাইতেছে। সাপোজ মনে করে এটার ছিল 100 থেকে যত যাইতেছে, 100 থেকে হয়তো 50 মোল বিয়োজিত হইল, ঠিক আছে। তার মানে বিয়োজন মাত্রা হলো দেখো 50 বাই কত ছিল 100 না, এই 100, ঠিক আছে, মানে 0.5। তেমনি এখানেও এর বিয়োজন মাত্রা কত হবে, এর মাইনাস গেছে কত 3 আলফা বিয়োজিত হয়েছে, 3 আলফা কতর মধ্যে বিয়োজিত হয়েছে, 3-র মধ্যে বিয়োজিত হয়েছে, তাই না, 3 থেকে তো 3 আলফা বিয়োজিত হয়েছে, আমরা 3 আলফা 3, ঠিক আছে, মানে যে আলফাই হয় এরকম বিয়োজন মাত্রা মানে এইটা। তাহলে এই বিয়োজন মাত্রা এটা গেল, এরপরে তোমার কি বলছে দেখো, আচ্ছা এটা হলো কেপি কেসি, আর কেসি তো নর্মালি যে কেসি জানো, কেসি তো একই, এই অঙ্কে যদি কেসি বের করতে বলে তাহলে NH3 যেটা এর শুধু ঘনমাত্রা, আমরা দেখলাম পার্শিয়াল প্রেশার, এখন ঘনমাত্রা হাইড্রোজেন
আর এটা হলো কি নাইট্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে 3। ঠিক আছে, এই ঘনমাত্রা তোমার ওখানে দিয়ে দেবে। ঘনমাত্রা সমান তুমি কেমনে বের করো? ঘনমাত্রা আমার ইকুয়াল কি মোল বাই কি আয়তন না, আয়তন। এই যে মোল, এই যে এর মোল এইটা, এর মোল এইটা, সাম্য অবস্থায় মোল ইউজ করতে হবে। সাম্য অবস্থায় এর মোল হবে যে 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা বাই টোটাল আয়তন মানে ভি দেওয়া থাকবে। ঠিক আছে, তার মানে 1 মাইনাস আলফা এটা হলো কি N2 এর ঘনমাত্রা। ঠিক আছে, এই যে এই ঘনমাত্রা। তারপর NH3 ঘনমাত্রা যদি বলে তাহলে দেখো NH3 ঘনমাত্রা মোল কত 2 আলফা না সাম্য অবস্থায়, তার মানে 2 আলফা বাই ভি। আর ওইটা হাইড্রোজেন যদি বলে 3 মাইনাস 3 আলফা বাই কি ভি। জাস্ট এগুলা ইউজ করে দেবে। আর কেপি কেসের মধ্যে একটা সূত্র আছে, কেপি সমান কেসি ইন্টু কি RT ডেল এন। এই ডেল এন মানে উৎপাদের মোল, মনে রাখো উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, বিক্রিয়কের মোল। ঠিক আছে, উৎপাদ মাইনাস বিক্রিয়ক। এখানে উৎপাদের মোল 2 না 2, আর বিক্রিয়কের মোল কত 3 প্লাস 1 4। তার মানে এখানে কত হবে 2 মাইনাস 4 মানে কি -2। তাহলে এই ক্ষেত্রে কী হবে কেপি ইন্টু কেসি RT -2। ঠিক আছে, আর এককটা নর্মালি এই যে ডেল এনের একটা, তাই কেপি কেসির একক। যদি কেপি একক বলে এটিএম ডেল মাইনাস এন মানে -2, এই অঙ্কের ক্ষেত্রে -2 মানে এটিএম ইনভার্স 2। আর কেসি যদি বলে তাহলে কি কেসি মানে কি মোল পার লিটার, মোল পার লিটার বা বড় হাতের এম, ওইটার ক্ষেত্রে -2 উপরে খেলে ডেল এন। ঠিক আছে, কেপি যদি বলে তাহলে এটিএম এর ওপর ডেল এন, আর কেসি যদি বলে মোল পার লিটারের ওপর ডেল এন। ঠিক আছে, এই কেপি কেসি গেল, কেপি কেসি এটা। আর এখানে আর ক্ষেত্রে কি যে 0.0821 সবসময় সিজিএস এককে ব্যবহার করবে। তাহলে এটা গেল। এবার দেখো লাসা ত্রিরণীতি, লাসা ত্রিরণীতি যে অঙ্কটার ক্ষেত্রে আসে, এই অঙ্কের ক্ষেত্রে একটা তাপোৎপত্তি বিক্রিয়া, তাপোৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে লাসা ত্রিরণীতি যদি তুমি তাপমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। ঠিক আছে, ফলে এইটা বিক্রিয়া করে এই দুইটা তৈরি করবে। ফলে উৎপাদের উৎপাদ নর্মালি কি উৎপাদনের হার কমে যাবে, বিক্রিয়াগুলো তৈরি হবে। ঠিক আছে, মানে তাপমাত্রা তুমি যদি বাড়াও তাহলে বিক্রিয়া বিপরীত দিকে হবে, ফলে এই দুইটা উৎপন্ন হবে, এ উৎপন্ন হবে না। আর যদি তুমি চাপ বাড়াও, দেখো চাপ বাড়ার ক্ষেত্রে মোল সংখ্যা হিসাব করতে হবে। বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, ফলে যেই দিকে মোল সংখ্যা বেশি ওই দিক থেকে কম মোল সংখ্যার দিকে যাবে, ব্যাপনের মতো বেশি মোল থেকে কম মোল। ঠিক আছে, তো মোল সংখ্যা এখানে নর্মালি 4টা, এখানে 2টা, তার মানে এই দিক থেকে ওই দিকে যাবে। ফলে চাপ তুমি যদি বাড়াও তাহলে NH3 বেশি করে উৎপন্ন করবে, কিন্তু তাপমাত্রা বাড়লে কিন্তু এই দুটো উৎপন্ন করবে। ঠিক আছে, আর ঘনমাত্রার প্রভাব কি, তুমি যেই দিকে ঘনমাত্রা বাড়াবা উল্টা দিকে যাবে। যদি এর ঘনমাত্রা বাড়াও তাহলে এই ভেঙে এই দুইটা তৈরি করবে, যদি এই দুইটার ঘনমাত্রা বাড়াও বা যে কোনো একটা বাড়াও তাহলে এটা এই দিকে যায় এই তৈরি করবে। ঠিক আছে, তোমরা দেখবে যে সিকিউ এটা আসছে, এইটা একটা আসে, আর একটা মানে এই যে SO2 প্লাস অক্সিজেন সমান কি SO3 সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে এই ক্ষেত্রে, এগুলো একটা। তা আচ্ছা, এই কিন্তু প্রথমে প্রভাবক আছে, দেখবে ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, হ্যাঁ, আবিষ্ট প্রভাবক, তারপর একটা সমসত্ব প্রভাবক। এই প্রভাবকগুলোর প্রত্যেকটার এক্সাম্পল তোমাদের জানা লাগবে, আর প্রভাবকের কাজ কী এইরকম। তারপর সাম্য অবস্থার বৈশিষ্ট্য কী কী আছে, এগুলো কিন্তু তোমাদের MCQ আসে, তো এগুলো তুমি বই থেকে এখানে পড়ে নেবা। তার লাসা তিলেও নিতে গেল, লাসা তিল এবার আসো যে অ্যাসিড ক্ষার বিয়োজন। অ্যাসিড ক্ষারের বিয়োজন ধ্রুবক, এখান থেকে যদি তোমাদের একটা আমি বলি, একটা 2 দিনের সূত্র আছে যে K = আলফা স্কোয়ার কি সি, এটা একটা। ঠিক আছে, এটা একটা সূত্র আছে, এটার ডেরিভেশনটা আমি দেখাইতেছি না তোমাদের, কীভাবে আসছে সূত্র এটা দেখাইতেছি না। তাইলে এইটা কী করলে এটা হলো কি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হলে কে হবে, ঠিক আছে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এই আলফা হলো তোমার বিয়োজন মাত্রা, কী পরিমাণ বিয়োজিত হচ্ছে, আর সি হলো তোমার ঘনমাত্রা। ঠিক আছে, তোমার অ্যাসিডের যদি এখন, তার মানে অ্যাসিডের ক্ষেত্রে তুমি যদি H+ বের করতে চাও তাহলে আলফা সি। ঠিক আছে, যদি ক্ষারের ক্ষেত্রে OH- বের করতে চাও তাও আলফা সি। এক্ষেত্রে আলফা কি যে এমনি বের করবা এমনি। তো তোমাদের এখান থেকে মেনলি এই সূত্রটা লাগবে, এই সূত্রটা লাগবে। আর আলফা মানে এটা পিএইচ বের করার ক্ষেত্রে তখন তুমি পিএইচ সমান কী বের করবা -log H+ সমান কি, যে আলফা সি। দেখো তুমি আগের যে সবল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে তুমি কী লিখতা, পিএইচ সমান -log H+, আর ওই ক্ষেত্রে H+ কিন্তু দ্রবণের ঘনমাত্রা যেটা ওইটাই। ঠিক আছে, যদি একটা হাইড্রোজেন থাকতো তাহলে 1 দিয়ে গুণ হইতো, 2টা হাইড্রোজেন থাকলে ঘনমাত্রায় 2 দিয়ে গুণ হইতো, ওইরকম। এটা হলো সবল অ্যাসিডের ক্ষেত্রে। দেখো সবল অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু বিয়োজন মাত্রা 100% হইতো তখন সবল অ্যাসিড, কারণ সবল অ্যাসিড 100% কি বিয়োজিত হয়, তো ওদের ক্ষেত্রে 100%, তো আলটিমেটলি ওদের ক্ষেত্রে শুধু সি আসতো। অরিজিনাল সূত্র কিন্তু এইটাই, ওদের ক্ষেত্রে আলফা 100 হয়,
ফলে 100% যেহেতু মানে কাছে বুঝলা যে নর্মালি যদি সবল অ্যাসিড বলো সেক্ষেত্রে তুমি মাইনাস লগ জাস্ট ঘনমাত্রা বসে দিতা, কিন্তু এই ক্ষেত্রে যেগুলো দুর্বল অ্যাসিড মানে যাদের COOH থাকবে দুর্বল অ্যাসিড, ঠিক আছে, এই COOH, CH3COOH, হ্যাঁ, H2CO3, CO3, এই দুর্বল অ্যাসিড যারা তাদের ক্ষেত্রে এই যে পিএইচ সমান মাইনাস লগ আলফা সি দেওয়া লাগবে তোমার, মানে নর্মাল ঘনমাত্রার সাথে একটা আলফা দেওয়া লাগবে, ঠিক আছে। ওই আলফার মানটা তোমার অঙ্কে দেওয়া থাকবে, যদি আলফা না দেওয়া থাকে তখন দেখবে যে ব্র্যাকেটে কে এ দেওয়া দিয়েছে, তো কে এ যদি দেয় আর ঘনমাত্রাও যদি দেয় তাহলে তুমি আলফা মান পাবা, তো আলফাটা তখন এই ঘনমাত্রা এখানে বসাই দেবে, ঠিক আছে। তার মানে পি সমান এই যে এটা, OH সমান এইটা, আর পিএইচ সমান এইটা, এই পিএইচ তোমার এগুলো অনেক লাগে, আর এই অঙ্কটা তো লাগে। তাহলে এইটা তোমার এখানে গেল। এরপর তোমরা দেখবে যে অ্যাসিড ক্ষারের শক্তিশালী, অ্যাসিডের শক্তিশালী দেখাও, তখন দেখবে যে অ্যাসিডের ক্ষেত্রে যেগুলা হাইড্রাসিড আছে, হাইড্রাসিড মানে কি, মানে হাইড্রোজেনের সাথে গ্রুপ 16-17 যে মৌলগুলো HCl, HBr, HF, এই যে হাইড্রাসিড যারা আছে এদের ক্ষেত্রে এদের অ্যানায়নের আকার যত বড় তার অ্যাসিডের তীব্রতা তত বড়। যেমন HI, আয়োডাইড এর আকার সব থেকে বড় না, কারণ উপর থেকে নিচে গেছে, আয়োডাইডের আকার সব থেকে বড়, ফলে এই অ্যাসিড সব থেকে বেশি তীব্র, ঠিক আছে। তার মানে সবার লাস্টে যে থাকবে সেই অ্যাসিড সব থেকে বেশি তীব্র, এটা হলো হাইড্রাসিডের ক্ষেত্রে। কিন্তু অক্সি অ্যাসিড যাদের ক্ষেত্রে অক্সিজেন থাকবে H3PO4, HNO3, ঠিক আছে, এই যে অক্সি অ্যাসিড যারা থাকবে লাস্টে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে, এটা কি এদের ক্ষেত্রে নর্মালি কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যার বেশি হয়, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যার বেশি তাই সেই তত তীব্র অ্যাসিড। তোমরা এগুলো পড়ছো না? যেমন এখানে ফসফরাসের জারণ সংখ্যা দেখো 4 × 8 আর +3, মানে এখানে হলো +5, ঠিক আছে। এখানে নাইট্রোজেনের কত দেখো 3 × 6 প্লাস, এটাও দেখো +5। আরেকটা যদি দেখাইতাম আমি H3PO2, ওই ক্ষেত্রে দেখবা যে অন্য, ঠিক আছে, 4 × 8 প্লাস 2 × 4, এখানে একটা +1, মানে এই ক্ষেত্রে দেখো এই যে এর জারণ সংখ্যা বেশি, মানে নর্মালি প্রথমে তুমি দেখবে যার জারণ সংখ্যা বেশি সে তত তীব্র অ্যাসিড, ঠিক আছে। এবার কারো কারো ক্ষেত্রে দেখবে যে জারণ সংখ্যা দুইটাই সেম, ঠিক আছে। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যদি সেম হয় তাহলে যেই কেন্দ্রীয় মৌলের আকার ছোট সে তীব্র অ্যাসিড। ফসফরাসের আকার ছোট না নাইট্রোজেনের আকার ছোট, নাই পানি, মানে নাইট্রোজেনের নিচে কিন্তু ফসফরাস আছে, উপর থেকে নিচে গেলে আমরা জানি কি হয়, আকার বাড়ে, তাই না, বাম থেকে ডানে গেলে আকার কমে, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, তাহলে এর আকার বড় এর আকার ছোট, তো এর আকার যেহেতু ছোটো এ হলো তীব্র অ্যাসিড, হলো এ হলো তীব্র অ্যাসিড। তার মানে প্রথমে জারণ সংখ্যা যার বেশি সে তত তীব্র অ্যাসিড, যদি জারণ সংখ্যা সেম থাকে তাহলে যার আকার ছোট কেন্দ্রীয় মৌলের যার আকার ছোট সে হলো তীব্র অ্যাসিড। এটা হলো অক্সি অ্যাসিডের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে যে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে, কিন্তু হাইড্রাসিডের ক্ষেত্রে যার অ্যানায়নের আকার বড় সে হলো কি তীব্র অ্যাসিড। তো অক্সি অ্যাসিড হাইড্রাসিড এগুলো গেল। আর নর্মালি কোনো একটা মৌলের অ্যাসিড ধর্ম তত বাড়বে যত তার মধ্যে অক্সিজেন বেশি থাকে, ঠিক আছে। যেমন Cl2O7, ঠিক আছে, যত তার অক্সিজেন বাড়বে তার অ্যাসিড ধর্ম তত বাড়বে, ঠিক আছে। যেমন এই যে তারপর কি NO2, N2O3, N2O4, N2O5, সব থেকে অ্যাসিড ধর্ম কার বেশি এর। আর নর্মালি যার অক্সিজেন কম থাকবে, ঠিক আছে, নর্মালি যার অক্সিজেন কম থাকবে সে হলো কি, সে হলো নর্মালি অ্যাসিড ধর্ম তার কম। যেমন NO, এটা হলো কি প্রোসম থাকে, ঠিক আছে। তারপর N2O, এ হলো প্রোসম, নর্মালি অক্সিজেন যাদের একটা করে থাকবে এরা হলো প্রোসম। বাকি এরা যারা আছে যাদের অক্সিজেন একের থেকে বেশি নাইট্রোজেনের ক্ষেত্রে তারা হলো কি অ্যাসিডীয়। তো এগুলো হলো নাইট্রোজেনের নর্মালি 5টা তোমার দেখা যায়, নাইট্রোজেনের ক্ষেত্রে এগুলা দেখা যায়, এই অক্সাইডগুলো হয় নাইট্রোজেনের, এগুলোর মধ্যে যাদের অক্সিজেন একটা করে আছে, মানে এই যে নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, তারা হলো প্রোসম। কিন্তু বাকিগুলো যাদের অক্সিজেন 2 বা 3 বা 4 বা 5 তাদের ক্ষেত্রে কি তারা হলো অ্যাসিডীয়, ঠিক আছে, নর্মালি এইটা। তারপর এখন তুমি এইটা যাবা, তারপর দেখবে যে কর্ণ সম্পর্ক একটা আছে, কর্ণ সম্পর্ক বলছে মানে কর্ণ সম্পর্ক, এটা তুমি মনে রাখবা যে লিমা বেরিয়ে এলো বসুন্ধরা সিটি থেকে, ঠিক আছে। লিমা লিথিয়াম আর ম্যাগনেসিয়াম কর্ণ সম্পর্ক, বেরিয়ে এলো বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম কর্ণ সম্পর্ক, বসুন্ধরা সিটি থেকে বোরন আর সিলিকন এরা হলো কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক নর্মালি কি এখানে একটা মৌল থাকলো, তারপরে আরেকটা মৌল, তার নিচেও তার একটা মৌল থাকবে, তো এই যে কর্ণ সম্পর্ক হলো এটা, ঠিক আছে। মানে যে কোনো একটা মৌল তার সাথে পারমাণবিক সংখ্যা 1 যোগ করে জাস্ট নিচেরটা করবা। যেমন লিথিয়ামের পর কী থাকে, বেরিলিয়াম, এটা যদি লিথিয়াম হয় বেরিলিয়াম হবে এইটা, বেরিলিয়ামের নিচে গিয়ে থাকে দেখো যে ম্যাগনেসিয়াম, ঠিক আছে। মানে এই 3টা কর্ণ সম্পর্ক, এগুলো কিন্তু MCQ আসে। তো তোমরা এগুলো দেখলা। তো অ্যাসিডের নর্মালি ক্ষমতা এই যে এগুলোই আছে,
এরপর আরেকটা টপিক লাস্টে আছে বাফার দ্রবণ, সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক বাফার দ্রবণ। বাফার দ্রবণ সম্পর্কে তোমাদের অনেক বলা হয়েছে। বাফার দ্রবণ নর্মালি কেমনে তৈরি হয়, বাফার দ্রবণ বাফার দ্রবণের সময় একটা ভিডিও আছে, ওই ভিডিওটা একদম প্রথম থেকে বলা হয়েছে যে কেমনে তোমরা চিনবা, তোমাদের দুইটা দ্রবণ দেওয়া থাকলে কোন ক্ষেত্রে বুঝবা যে কোনটা বাফার দ্রবণ, সেটা দেখবা। বাফার দ্রবণের নর্মালি কী চাই, বাফার দ্রবণের প্রকৃতি চাই, যে বাফার দ্রবণটা কি অ্যাসিডীয় না ক্ষারীয়, সাথে ঘ নম্বরে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল চাই। তার মধ্যে দুই একটা এমসিকিউ আছে যে কোনটা বাফার দ্রবণ। মনে রাখবা যে বাফার দ্রবণ চিনবা নর্মালি যদি একটা দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিড থাকবে প্লাস ওই দুর্বল অ্যাসিডের সাথে তীব্র একটা ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ, দুর্বল অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, ঠিক আছে। বা যদি দুর্বল লবণ নাও, দুর্বল ক্ষার নাও, তাহলে ওই সেম দুর্বল ক্ষারের সাথে তীব্র অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন লবণ, তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। তার মানে দেখো এখানে একটা লবণ থাকা লাগবে, মাস্ট একটা লবণ থাকবে প্লাস একটা অ্যাসিড বা ক্ষার থাকবে, বাট ওটা দুর্বল হওয়া লাগবে, দুর্বল অ্যাসিড। যদি একটা দুর্বল অ্যাসিড আর একটা লবণ থাকে তাহলে ওটা অ্যাসিডীয় বাফার, ঠিক আছে। আর যদি দুর্বল ক্ষার থাকে প্লাস লবণ থাকে তাহলে এটা যেহেতু ক্ষার অবশিষ্ট আছে মানে কি ক্ষারীয় বাফার। তো তোমাদের নর্মালি দুই ক্ষেত্রে অঙ্ক দেয় যে একটা অ্যাসিড একটা ক্ষার দিছে আর একটা নর্মালি একটা ক্ষার আর একটা লবণ দিছে। তো বাফার দ্রবণের পিএইচ সমান নর্মালি পিএইচ সমান কি pKa প্লাস লবণের মোল সংখ্যা ইন্টু n অ্যাসিড, ঠিক আছে। যদি ক্ষারীয় হয় তাহলে pKb আর এখানে হবে ক্ষার, ঠিক আছে। আর POH এটা তখন বের হবে, তখন তোমরা লাস্টের 14 থেকে পিএইচটা বাদ দিয়ে দেবা। তাহলে এটা তুমি চিনবা। নর্মালি তোমরা যদি দেখো HNO2 মানে তোমার কয়েকটা হয়তো দিছে এমসিকিউ দিছে, যে এমসিকিউ আমি একটা রিসেন্ট একটা ভিডিও দিচ্ছি যে 2-3 এমসিকিউর মধ্যে এমসিকিউ সমাধান করে দিচ্ছি যে নিচের কোনটি বাফার দ্রবণ। তার মানে বাফার দ্রবণে দেখবে যে ওখানে 4টাতেই দেখবে যে লবণ দিছে ওরা, 4টাতেই লবণ কেমনে বুঝবা, জাস্ট লবণের একটা পার্ট ক্যাটায়নটা আসে মানে অ্যাসিড থেকে, লবণের ক্যাটায়নটা আসে ক্ষার থেকে আর অ্যানায়নটা আসে অ্যাসিড থেকে। তো ক্যাটায়ন যেটা থাকবে, যেমন দেখো যে KCl, এটার ক্যাটায়ন আসে ক্ষার থেকে, তো ক্যাটায়নের সাথে জাস্ট OH যুক্ত করলে তুমি ক্ষার পাবা, তাহলে কি হয়েছিল ক্ষার। আর এটা আসে অ্যাসিড থেকে, তাহলে অ্যাসিড থেকে যেটা আসে ওটার সাথে তো হাইড্রোজেন দিলে তুমি অ্যাসিড পাবা, তার মানে HCl। তার মানে এই লবণটা আসছে এয়ার আর এয়ার বিক্রিয়ায়, ঠিক আছে। তাহলে একটা লবণ দিবে, লবণের সাথে যেটা বাঁচছে হয়তো অ্যাসিড বাঁচছে বা ক্ষার বাঁচছে ওটা তোমরা দিবে। তাহলে ওই অ্যাসিড বা ক্ষার যেটা দুর্বল, সেই যদি দুর্বল থাকে তাহলে হবে ওইটা বাফার দ্রবণ, ঠিক আছে। তো প্রত্যেকটাই দেখবে যে একটা এমসিকিউ 4টা লবণ দিছে, সাথে 4টা ক্ষার বা অ্যাসিড দিছে, এখানে HCl দিছে, এখানে KOH দিছে, এখানে HNO3 দিছে। তাহলে দেখো প্রত্যেকটাই লবণ আছে, ঠিক আছে। এখন লবণের সাথে বা অ্যাসিড বা ক্ষার যেটা থাকতে পারে ওটা দুর্বল হওয়া লাগবে। এটা তীব্র, এটাও তীব্র, নাইট্রিক অ্যাসিডও তীব্র, এটা কিন্তু দুর্বল। নাইট্রিক অ্যাসিড দুর্বল, নাইট্রিক অ্যাসিড তীব্র কিন্তু নাইট্রাস অ্যাসিড দুর্বল। তার মানে বাফার দ্রবণ হবে এটা দুর্বল একটা অ্যাসিড সাথে একটা লবণ, ঠিক আছে। তো লবণ একটা থাকা লাগবে, তো লবণে এটা বসাবা। কিন্তু কোনো অঙ্কে তোমার কী দেয়, জাস্ট একটা ক্ষার দেয় আর একটা অ্যাসিড দেয়, একটা অ্যাসিড একটা ক্ষার দেয়। দেখো মনে রাখো, সাপোজ এই CH3COOH প্লাস NaOH প্লাস CH3COONA প্লাস পানি, তোমার বলছে যে এটা একটা কি অ্যাসিডীয় বাফার হবে না ক্ষারীয় বাফার হবে। দেখো আমি কিন্তু এটা দেখে বুঝতেছি এটা একটা অ্যাসিডীয় বাফার হবে, কারণ আমি তোমার বলছি যে একটা লবণ থাকা লাগবে, এই যে লবণটা থাকবে, লবণের সাথে একটা অ্যাসিড বা ক্ষার থাকা লাগবে যেটা দুর্বল। দেখো NaOH এটা তো তীব্র একটা ক্ষার, ফলে এই কিন্তু বাফার দ্রবণ কখনোই গঠন করবে না, ঠিক আছে। এই কিন্তু অবশিষ্ট থাকবে না। তাহলে এই যে ক্ষার অ্যাসিডটা আছে দুর্বল, এইটা অবশিষ্ট থাকবে, ফলে বাফারটা অবশ্যই অম্লীয় হবে, কারণ এই কিন্তু লবণের সাথে থেকে বাফার গঠন করতে পারবে না। এই হলো লবণের সাথে থেকে বাফার গঠন করতে পারবে, ফলে এটা হবে কি অম্লীয় বাফার। দেখো এইটা কিন্তু এর 1 মোল, এটা 1 মোলের সাথে বিক্রিয়া করে 1 মোল উৎপন্ন করে। তুমি যদি এইটা 2 মোল নাও, তোমার অঙ্কে বলছে যে এইটা 2 মোল, এইটা 1 মোল, তাহলে বাফার দ্রবণ বের করো। মানে 2 মোল তো দেবে না, তোমার হয়তো ঘনমাত্রা আর আয়তন দেবে। তো ঘনমাত্রা আয়তন গুণ করে তুমি দেখলে তুমি এটা 2 মোল পাইতেছো, এটা 2 মোল পাইতেছো, আর এটা হলো 1 মোল পাইতেছো, 1 মোল আর এটা 2 মোল।
তারা নর্মালি যার কম সে কম পরিমাণ এর সাথে বিক্রিয়া করে সমপরিমাণ লবণ উৎপন্ন করবে। তো এর 1 মোল ক্ষার এই 1 মোল অ্যাসিডের সাথে 1 মোল লবণ উৎপন্ন করবে, ফলে বিক্রিয়ায় কিন্তু 1 মোল কি অ্যাসিড অবশিষ্ট থাকবে। ফলে ওই যে 1 মোল অ্যাসিড অবশিষ্ট থাকলো, ক্ষার তো অবশিষ্ট থাকলো না, কারণ ক্ষার তো 1 মোল শেষ। ফলে 1 মোল অ্যাসিড অবশিষ্ট থাকলো আর 1 মোল কি এই যে লবণটা থাকলো। ওই 1 মোল লবণ আর 1 মোল অ্যাসিড মিলে তোমার কি এই যে বাফার দ্রবণ, এই সূত্র দিয়ে তুমি পিএইচ বের করবা। ঠিক আছে, এটা আমি বাফার দ্রবণের ভিডিওতে একদম বিস্তারিত বলছি। আর বাফার দ্রবণে ক্রিয়া কৌশল লাস্টে যা আছে, ক্রিয়া কৌশলও আছে, দেখবা যে ক্রিয়া কৌশল এটা কি CH3 COO, এই তো অবশিষ্ট থাকলো, তাই না? এই অবশিষ্ট থাকে কী তৈরি করবে CH3 COO মাইনাস প্লাস কি H প্লাস, তাই না? আরেকটা কী থাকলো লবণ, মানে অ্যাসিডটা তো ধ্বংস হয়ে গেছে CONA, তো এই কী তৈরি করবে CH3 COO মাইনাস প্লাস Na, এরা তো আয়নিত অবস্থায় থাকবে। তো বাইরে থেকে তুমি অ্যাসিড দিছো বা ক্ষার দিছো, তো অ্যাসিড দেওয়া মানে H প্লাস দেওয়া, তাই না? কারণ H প্লাসটাই তো কী করে হাইড্রোজেন ঘনমাত্রা চেঞ্জ করবে, ফলে পিএইচ চেঞ্জ করবে। তো বাইরে থেকে তুমি যদি হাইড্রোজেন দাও তো হাইড্রোজেন খাও, তার মানে তুমি বাইরে থেকে কিছু পরিমাণে অ্যাসিড দিতেছো, অ্যাসিড মানে কি হাইড্রোজেন প্লাস দাও। তো এই যেহেতু পজিটিভ এই নেগেটিভ কারোর সাথে বিক্রিয়া করবে, তো নেগেটিভ একটাই তো আছে CH3 COO মাইনাস, তো এর সাথে বিক্রিয়া করে কী তৈরি করবে CH3 COOH। দেখো এটা কিন্তু সর্বতরিত বিশ্লেষ্য, ফলে এই দ্রবণে বেশি পরিমাণ বিয়োজিত হবে না। এই যদি বেশি পরিমাণ বিয়োজিত না হয় ফলে বেশি পরিমাণ হাইড্রোজেন আর উৎপন্ন করতে পারবে না, ফলে দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিন্তু বেশি চেঞ্জ হবে না, ফলে পিএইচ কিন্তু তেমন চেঞ্জ হবে না। ঠিক আছে, পিএইচ ওইরকমই থাকবে। তার মানে হাইড্রোজেন আয়ন তুমি যদি দিতেছ তার মানে দ্রবণে পিএইচ চেঞ্জ হইতেছে না। এবার তুমি যদি ক্ষার দাও তো ক্ষারের কোন অংশটা পিএইচ চেঞ্জ করে মাইনাস, তার মানে এই হাইড্রোজেন যত বেশি দিবা নেগেটিভ, তার মানে এই পজিটিভ কার সাথে বিক্রিয়া করবে, পজিটিভ কি আছে একটা H প্লাস আছে আর একটা Na প্লাস আছে, এই দুইটাই তো আছে, তাই না? এখন দেখো যে Na প্লাস তুমি তো ক্ষার দিছো, ক্ষার মানে NaOH দিছো, এখন NaOH এর OHটা যদি আবার N এর সাথে বিক্রিয়া করে NaOH তৈরি হয় তাহলে তো আসলে বিক্রিয়া হইল না, তাই না? তাই OHটা হাইড্রোজেন প্লাস এটার সাথে বিক্রিয়া করে H2O পানি তৈরি করবে। ঠিক আছে, H2O পানি তৈরি করবে, ফলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি, অ্যান্ড এই যে পানি যে তৈরি করতেছে এই পানিটা কিন্তু আসলে ভাঙতেছে না। ঠিক আছে, পানি তোমরা জানো যে তড়িৎ অবিশ্লেষ্য। ঠিক আছে, তড়িৎ অবিশ্লেষ্য মানে কি এই পানি আর ভাঙবে না, ভেঙে আর হাইড্রোজেন প্লাস তৈরি করবে না। তো পানি যদি না ভাঙে H প্লাস না তৈরি করে তাহলে তো দ্রবণের ঘনমাত্রা আর চেঞ্জ হইতেছে না, তাই না? তো এইটাই, তার মানে তুমি অম্ল দিতেছ যেটা কী তৈরি করতেছে এই অ্যাসিড তৈরি করতেছে, যেটা কি তড়িৎ খুব কম তড়িৎ বিশ্লেষ্য, ফলে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা চেঞ্জ হইতেছে না, ফলে পিএইচ চেঞ্জ হইতেছে না। আবার তুমি যখন ক্ষার দিতেছ OH দিতেছ তখন ওইটা হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করতেছে, যেটাও কি তড়িৎ অবিশ্লেষ্য, ফলে পানি ভাঙতেছে না, হাইড্রোজেন আয়ন তৈরি করতেছে না, ফলে দ্রবণের পিএইচ চেঞ্জ হইতেছে না। তো এটা হলো কলা কৌশল, এটা তোমরা পড়ছো। তো মেইনলি এখান থেকে এইটাই ইম্পর্টেন্স। হ্যাঁ, তো তেমনি তোমার কোনো এমসিকিউ যদি দেওয়া থাকে নিচের কোনটি বাফার দ্রবণ, যদি পরিমাণ দেওয়া থাকে তো অ্যাসিড আর ক্ষার নর্মালি তুমি দেখবা যে দুইটা বিক্রিয়া করায় কোনো একটা অবশিষ্ট থাকতেছে কিনা। যদি দেখো যে দুইটা সমান পরিমাণ দিছে, মানে দুইটার আয়তন আর ঘনমাত্রা গুণ করে দুইটারই মূল সংখ্যা সমান পাইতেছ, সমান পরিমাণ বিক্রিয়া করে ধ্বংস হয়ে যাবে, তাহলে ওইটা বাফার দ্রবণ হবে না, যে কোনো একটার অবশিষ্ট থাকা লাগবে। ঠিক আছে, কোনো একটা বেশি থাকা লাগবে, তার ওটা বাফার দ্রবণ। তো তোমাদের লাস্টে একটা টপিক যেটা হলো কর্মমুখী রসায়ন। দেখো এখান থেকে দুইটা টপিকই আছে, একটা হলো ভিনেগার, মানে ভিনেগারই আছে ভিনেগার প্রস্তুতি, কীভাবে প্রস্তুতি, যে আখের রস থেকে কীভাবে ভিনেগার প্রস্তুতি করবা, এটা শিখেও আসে, অনেক আসে। আরেকটা আছে ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে, এই খাদ্য সংরক্ষণের কৌশল, কীভাবে ব্যাকটেরিয়া এনে মেরে খাদ্য সংরক্ষণের অনুকূল পরিবেশ তৈরি করে, এই শিখেও তোমরা টেস্ট পেপার থেকে দেখে নিতে পারো বা বই আছে ওখান থেকে দেখে নিতে পারো। তো নর্মালি উদ্দীপক হিসেবে আর এইটা দেয় ABC হিসেবে দেয়। দেখো সুক্রোজটা যদি আমি ইনভার্টেস এনজাইম দিয়ে জারিত করি, তো সুক্রোজটা ইনভার্টেস এনজাইম দিয়ে আমি যদি করার পর দেখো ওটা গ্লুকোজে কনভার্ট হয়, গ্লুকোজ ফ্রুক্টোজ। তো গ্লুকোজটা আমি যদি এবার জাইমাস এনজাইম দিয়ে কী করি বিক্রিয়া করাই, তাহলে ইথানল পাওয়া যাবে। আর ইথানল নর্মালি আমি যদি যে মাইক্রোডার্মাইসিটি ব্যাকটেরিয়া এইটার সাথে জারিত করি তাহলে আমি ভিনেগার পাবো। তো লাস্টে ওরা ABC এগুলো দিয়ে রাখে, সি তোমার বলে যে এই সি ভিনেগার কেমনি খাদ্য সংরক্ষণ করবে। তো এটা তোমরা সিকিউ থেকে জাস্ট একটাই টপিক। আর একটা দুইটা আছে যে নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বা এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো আছে। হ্যাঁ, প্রিজারভেটিভস এগুলো আছে, প্রাকৃতিক কোনটি, কৃত্রিম কোনটি, খাদ্য সংরক্ষণ যেগুলো আছে ওগুলা। তো ওগুলো তোমরা এমসিকিউর জন্য দেখতে পারো। আর এখান থেকে ভিনেগার কীভাবে প্রস্তুতি করবা আর ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে, এই একটা টপিক, এই সিকিউ আসার মতো একটা টপিকই আছে। তোমাদের আজকে রসায়ন প্রথম পত্র থেকে যে পুরো এমসিকিউ আর সিকিউ কই থেকে আসবে একটা ধারণা দিলাম। তো নেক্সট টাইম আমরা অন্য রসায়ন দ্বিতীয় পত্র দেখবো। ঠিক আছে, তো তোমরা এই জিনিসগুলো যদি তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকে, তোমরা যদি পারো তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করবা। তো আল্লাহ হাফিজ সবাইকে।